কিরে, তুই আমাদের কাজে বাধা দিতে আসিস? এখানে চুপচাপ এখান থেকে চলে যা, না হলে কিন্তু তুই বেশি ফিরতে পারবি না আমাদের কাছ থেকে। তোরা একটা মেয়েকে নিয়ে ধর্ষণ করবি আর কেউ কোনো কিছু বলতে আসলে তাদেরকে মেরে ফেলবি, এটা কি মগের মূল্য পেয়েছিস তোরা? আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই করব। আমাদের কাজে কেউ বাধা দিতে আসলে তাকে খুন করতেও আমাদের হাত কাঁপবে না। এখনও তোদেরকে আমি ভালো মতো বলছি, মেয়েটাকে ছেড়ে দে, এখান থেকে চলে যা। আমি তোদেরকে কোনো কিছুই করব না। তোর সাহস তো কম না, তোর সাহস তো কম না। তুই আমাদের এখান থেকে চলে যেতে বলিস, আজকে তোকে মেরে তারপর এই মেয়েটাকে নিয়ে আমরা এনজয় করব। তারপর রাফাত আর কোনো সহ্য করতে পারল না, হাতে থাকা একটা লাঠি দিয়ে মারতে শুরু করলো। আর মেয়েটা হয়ে চুপসে আছে, আর দুইটা ছেলেকে মেরে রক্ত বের করে দিল। আর শেষ পর্যন্ত ওরা জীবন নিয়ে পালিয়ে গেছে। আর তখন রাফাত মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে আসার পরে দেখতে পারলো মেয়েটার পোশাক ছিঁড়ে গেছে। আর রাফাত তার শার্ট খুলে তাকে দিল। আর তখন মেয়েটা রাফাতকে বলতে লাগলো, আসলে আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে আপনি না থাকলে হয়তো আমি কাউকে মুখ দেখাতে পারতাম না। আত্মহত্যা ছাড়া আমার কোনো কিছু করার ছিল না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনার কি কোনো কাজ ছিল এদিকে? আমি ওদেরকে ধরার জন্য এসেছিলাম। ওরা আমি অ্যাড হয়ে কাজ করে আর তাকে ধরতে এসেছিলাম। আর আমাকেই ওদেরকে ধরতে এসেছেন না? আপনার সাহস তো কম নয়, কারণ আপনি খুব ভালো করে জানেন যে ওরা ভয়ঙ্কর। কেন একা ওদেরকে ধরতে আসলেন? ফোর্স নিয়ে আসলেন না কেন? আসলে আমার ভুল হয়ে গেছে। আমাকে একটু থানা পর্যন্ত এগিয়ে দিতে পারবেন? কারণ এখন তো কোনো গাড়ি পাবো না, তার জন্য আর কি বলছিলাম। তারপর রাফাত ওনাকে নিয়ে সেখান থেকে বের হয়ে গেল। আর বের হওয়ার পরে রাস্তা দিয়ে দুজনেই হাঁটছে চুপচাপ। আর তখন আখি লেডি পুলিশ রাফাতকে বলতে লাগলো। আখি জিজ্ঞেস করলো, আপনি কি করেন? মানে নাকি এখনো পড়াশোনা করেন, নাকি কোনো জব করেন? না, এখনো জব করি না, এখনো পড়াশোনা করছি। তবে একটা জব হলে অনেক উপকার হয় আমার জন্য। অনেক খুঁজেছি ভালো একটা জব, কিন্তু কোথাও পাইনি। এই পাশের গ্রামেই আমার বাড়ি, ঢাকায় পড়াশোনা করেছি। যে কোনো জব হলে কি আপনি করতে পারবেন? মানে আমার একজন বডিগার্ডের প্রয়োজন, আপনি কি বডিগার্ডের চাকরি করতে পারবেন? সমস্যা নেই, আমি যে কোনো চাকরি করতে পারবো। আর বডিগার্ড হওয়া তো খারাপ কোনো কিছু না, এটা আরও অনেক বড় মহান একটা পেশা। ঠিক আছে, তাহলে কালকে আপনি থানায় চলে আসবেন, আর তখনই কথা হবে। আপনার সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন, আমি এগুলো দেখব। তারপর আখি ম্যাডামকে থানার সামনে এগিয়ে দেওয়ার পরে রাফাতও বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। রাফাত দেখতে পেল তার মা এখনো জেগে আছে। আর রাফাতের মা রাফাতকে দেখে বলতে শুরু করলো, কি রে রাফাত, তোর আসতে এত দেরি হলো কেন? তুই তো ঢাকা গিয়েছিলি, বলেছিলি বিকালের মধ্যে চলে আসবি। এত দেরি কেন হলো? আমি যে সেই কখন থেকেই তোর জন্য বসে অপেক্ষা করছি। আসলে মা, রাস্তায় একটু সমস্যা হয়েছিল তো, তার জন্যই আসতে লেট হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি তাড়াতাড়ি করে খাবার দাও। এই কথা বলার পর রাফাত ওয়াশরুমে চলে আসলো। আর ওয়াশরুমে আসার পর রাফাত ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে আসলো। মা তখন খাবার দিল। রাফাত খাবার খাচ্ছে। আর তখন রাফাতের মা বলতে লাগলো, শোন শোন, এবার তো কোনো চাকরি বাকরির ব্যবস্থা কর, কারণ চাকরি না করলে তো আর সংসারটা তোর বাবা একা চালাতে পারছে না। তোর বাবারও তো বয়স হয়েছে, তোর বাবা আর কত করবে? মা, তুমি জানো আজকে আমি কেন ঢাকায় গিয়েছিলাম? তোমাকে বলেছিলাম যে আমি একটা ভার্সিটির কাজে যাচ্ছি। আসলে না, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমার অনেক বড় একটা চাকরি হয়ে গেছে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুই কি বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। যা বলার সরাসরি আমাকে খুলে বল। এত ঘুরিয়ে পেঁচিয়ে আমি তোর কথা কিছু বুঝতে পারি না। মা, আমি সেনাবাহিনীর অফিসার হয়ে এই গ্রামে এসেছি। আর এখানে একটা মিশন আছে, আর এই মিশনের জন্যই আমাকে পাঠানো হয়েছে। বুঝতে পেরেছ? এটা শুধুমাত্র তোমাকে বললাম, আর কাউকে বলা যাবে না, নিষেধ রয়েছে। আসলে সেনাবাহিনীর অফিসার হয়ে জয়েন করেছি প্রায় 3 মাস হলো।
তার মানে তুই আগের 6 মাস ট্রেনিং এর মধ্যে ছিলে, তখন আমাদের সঙ্গে যোগাযোগ না করতেই তোকে ফোন করলে ফোন বন্ধ থাকতো, তখন তুই ট্রেনিং এ ছিলি তাই না? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি তখন ট্রেনিংয়ে ছিলাম। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। আপাতত আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আমার অনেক কাজ আছে। তারপর রাফাত তার মায়ের সঙ্গে কথা বলে খাবার খেয়ে রুমে চলে আসলো। রুমে আসার পরে রাফাত আখির কথা ভাবছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আর এটাকে ধরেই রাফাতের মিশন কমপ্লিট করতে হবে। তবে মেয়েটাকে যে রাফাত প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না। আর আখির কথা ভাবতে ভাবতে রাফাত কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠল রাফাত, কারণ উদ্দেশ্য থানায় যাবে এখন। রাফাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, আর খাবার খেয়ে রাফাত বাইক নিয়ে থানায় যেতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই থানায় পৌঁছে গেল। থানায় আসার পরে ভেতরে গেল, আর তখন আখির কেবিনে যাওয়ার পরে অনুমতি নিয়ে প্রবেশ করলো। আর আখির হাতে রাফাতের সার্টিফিকেটগুলো দিয়ে দিল। আর তখন আখি এগুলো দেখতে শুরু করলো মনোযোগ দিয়ে। আর কিছুক্ষণ দেখার পরে রাফাতকে বলতে লাগলো, হ্যাঁ, রেজাল্ট খুব ভালো, সবকিছুতেই A+। সমস্যা নেই, তুমি আজকে থেকে আমার বডিগার্ড হিসেবে জয়েন করো। আর তোমার বেতন হবে 20,000 টাকা, এরপরে আরো বাড়ানো হবে। আপাতত 20,000 টাকা তোমার স্যালারি। এই নাও আমার গাড়ির চাবি। গাড়ির ড্রাইভিং করতে পারো তো নাকি? জি ম্যাম, আমার গাড়ি ড্রাইভিং করার অভিজ্ঞতা আছে, কোনো সমস্যা নেই। তারপর আমি ম্যাডামের কাছ থেকে চাবি নিয়ে গাড়ির কাছে চলে আসলাম। গাড়িতে চুপচাপ বসে আছি, আর কিছুক্ষণ পরেই আখি ম্যাডাম বের হয়ে আসলো। আর আমাকে বলতে লাগলো, চন্দননগর নিয়ে চলো, ওখানে একটা মিশন আছে। আর আমি কোনো ফোর্স নিয়ে যাব না, কারণ ফোর্স নিয়ে গেলে ওখানে সবাই বুঝে ফেলবে। তারপর রাফাত গাড়ি চালাতে শুরু করলো। আর উদ্দেশ্য চন্দননগর। ওই চন্দননগর এলাকা অনেক ভয়ঙ্কর এলাকার, কারণ ওখানে আয়নাঘর বলা যায়। রাফাত আখিকে তখন গাড়ি চালাতে চালাতে জিজ্ঞাসা করতে লাগলো, ম্যাডাম চন্দননগরে ফোর্স না নিয়ে খুবই ভালো করেছেন, কারণ ওখানে ফোর্স নিয়ে গেলে অনেক বিপদ হতে পারত। এখানে ছদ্মবেশে প্রবেশ করতে হবে। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি। আর তোমার ব্যাপারে আমি স্যারের সঙ্গে কথা বলেছি, তার অনুমতি দিয়েছে আমার বডিগার্ড হিসাবে। এই নাও তোমার কার্ড, কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে এই কার্ড দেখাবে, তাহলেই হবে। রাফাত আখির কাছ থেকে এই কার্ড নেয়ার পরে পকেটে রেখে দিল। তারপর রাফাত গাড়ি চালাতে শুরু করলো। খুবই দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা। আর প্রায় 3 ঘন্টা পর ওই চন্দননগর এসে পৌঁছানো। আর চন্দননগর পৌঁছানোর পরে গাড়ি নিয়ে ওই গ্রামের ভেতরে প্রবেশ করলো। গাড়ি রেখে পাহাড়ের উপরে উঠতে শুরু করলো। আর তখন আখি বলতে লাগলো, এখান দিয়ে মনে হয় উপরে ওঠা যাবে, কারণ উপরে ওঠা খুবই প্রয়োজন। ওরা উপরে আছে, আর ওখানে রকিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে কি করব বুঝতেই পারছি না। এখানে উঠবো কোন দিক দিয়ে? ম্যাডাম, এখান দিয়ে উঠতে পারবেন না আপনি, আমার সঙ্গে আসুন। ওদিক দিয়ে মনে হয় রাস্তায় আছে, ওদিক দিয়ে ওঠা যাবে। রাফাত আখিকে নিয়ে এসে দিক দিয়ে যেতে শুরু করলো। আখি উপরে আসার পরে একাই সবাইকে মারতে শুরু করলো। আর যখনই কেউ একজন আখিকে গুলি করতে যাবে, রাফাত তাকে লাথি মেরে সেখান থেকে ফেলে দিল। আর তখন আখি এটা খুব ভালো করে দেখতে পারে। আর আখি রাফাতের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। রাফাত এই হাসিটা দেখেই আর সামলাতে পারল না। মনে হচ্ছে কেউ তার বুকের ওপর ছুরি মেরে দিয়েছে। ওর হাসিতে এতটা সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতো না। আখি 4-5 জনকে অ্যারেস্ট করে নিতে নামাতে শুরু করলো। রাফাতও সাহায্য করলো। আর এরপর গাড়িতে তুলে ফেললো। গাড়িতে তোলার পরে তখন আখি বলল থানায় নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে আখিও তখন বলতে লাগলো, তোমার কাজে আমি অনেক খুশি হয়েছি। আজকে তুমি আবারও আমাকে বাঁচিয়েছো। তুমি না থাকলে হয়তো ওদেরকে ধরতে পারতাম না আমি। ম্যাডাম, এটা আমার দায়িত্ব, আপনাকে সব কিছুর হাত থেকে রক্ষা করা আর নিরাপত্তা দেওয়া। সব কিছুই আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এখানে ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নেই ম্যাডাম। আখি আর কোনো কথা বলল না।
তারপর রাফাত গাড়ি চালিয়ে চলে আসলো আবারও থানায়। থানায় আসার পরে ওদেরকে নিয়ে জেলের ভিতরে ভরে দিল। আর রাফাত গাড়িতে বসেছিল, আর এদিকে আখি তার কেবিনে কাজ করছিল। আর তখনই ওসি সাহেব আখির কেবিনে প্রবেশ করে, আর আখি দাঁড়িয়ে সালাম দেয়। আর তখন ওসি সাহেব আখিকে বলতে লাগলো, আখি, আমি তোমার কাছে অনুতপ্ত। খুশি হয়েছি তুমি এভাবেই কাজ করে যাও। আর আজকে এই গ্যাংস্টারকে ধরেছো, ওদেরকে কে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে এটা খুঁজে বের করেন, ওদেরকে অ্যারেস্ট করবে। ওকে স্যার, স্যার ওরা স্বীকার করেছে সবকিছু। আমি সকল প্রমাণ আপনাকে পাঠিয়ে দিয়েছি, আপনি ওগুলো দেখে নেবেন। এই বলে স্যার চলে গেল। আর স্যার চলে যাওয়ার পরে আখি তার নিজের কাজ শুরু করলো। রাফাত বসেছিল আখির জন্য। মেয়েটার দিকে দূর থেকেই তাকিয়ে দেখছি। মেয়েটা খুব মনোযোগ দিয়ে চশমা পরে কাজ করছিল। আর হঠাৎ করে রাফাতের মোবাইলটা বেজে উঠল। আর মোবাইলটা বের করে দেখতে পারলো রাফাতকে স্যার কল দিয়েছে। রাফাত খুব ভালো করে জানতাম যে রাফাতকে স্যার কল দেবে। রাফাত তাড়াতাড়ি করে মোবাইলটা রিসিভ করলো। আর মোবাইলটা রিসিভ করার পরে ওপাশ থেকে স্যার রাফাতকে বলতে লাগলো, রাফাত, তোমার কি খবর? তুমি তো মিশনের ব্যাপারে কোনো তথ্যই আমাকে দিচ্ছ না। এভাবে বসে থাকলে কিন্তু হবে না। আমি তোমাকে যে কাজ দিয়েছি এই কাজটা কেন করে দিচ্ছ না? তুমি ওদের ব্যাপারে কোনো তথ্যই জানাতে পারছো না এখনো পর্যন্ত। স্যার, রাফাত সব কিছুই পাঠিয়ে দেব 24 ঘন্টার ভিতরে। আমি আপনার কাছে 24 ঘন্টা সময় নিয়েছি, আর এই 24 ঘন্টার মধ্যে ওদেরকে আমি ধরে ফেলবো। একদম পুরো গোডাউনের মধ্যে গিয়ে আমি ওদের ঠিকানা সব কিছু জেনে ফেলেছি। কিন্তু এখন যদি গোডাউনে অ্যাটাক করতে যাই তাহলে সমস্যা হতে পারে। আমি বুঝে শুনে তারপর অ্যাটাক করতে যাব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু 24 ঘন্টার মধ্যে যেন আমার কাজটা হওয়া চাই। আমি উপরে জবাবদিহিতা করতে পারছি না, তুমি বুঝতে পারছো? এই বলে রাফাত কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরেই কিছুক্ষণ পরে রাফাতের ইমেইল আসলো একটা। আর ইমেইলটা ওপেন করে দেখলো একটা লোকেশনের ব্যাপারে স্যার রাফাতকে তথ্য জানিয়েছে। রাফাত লোকটার ব্যাপারে সব কিছু করতে শুরু করলো। লোকটার নাম হচ্ছে আলী হোসেন, গ্রাম তো এটাই। কিন্তু আলী হোসেন নামে এই গ্রামে কেউ তো থাকে না রাফাতের জানা মতে, কারণ এটা রাফাতের জন্মস্থান। আর এখানে তো আলী হোসেন নামে এই চেহারার মানুষ কেউই তো নেই। তাহলে কি স্যার এটা জানেন না নাকি? না, এটা তো আর কখনোই হতে পারে না। গোয়েন্দা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। আর ওরা তো তদন্ত করে এটা বের করেছে। কি করে হতে পারে? মাথায় তো কোনো কিছুই আসছে না। রাফাতের এই লোকের খোঁজ করব কি করে? রাফাত আরও পড়তে লাগলো। দেখতে পারলো নারী কেলেঙ্কারির ব্যবসায় জড়িত রয়েছে। এছাড়াও মাদক দ্রব্যের মধ্যে তার হাত রয়েছে। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাফাতের আর সন্ধ্যার সময় আখি বের হলো। আখি বের হবার পরে তখন গাড়িতে উঠে পড়লো। রাফাত তখন গাড়ি চালাতে শুরু করলো। আর গাড়িটা নিয়ে গেল সোজা তার কোয়ার্টারে। রাফাত আখিকে নামিয়ে দিল। আর নামিয়ে দেওয়ার পরে তখন আখি রাফাতকে বলতে লাগলো, কালকে সকালে ভোরবেলা খুব তাড়াতাড়ি চলে আসবে, বুঝতে পেরেছো? একদমই দেরি করা যাবে না। গাড়িটা পার্ক করে তোমার বাইক নিয়ে চলে যাও, আর আমি যখন কল দিব তখন চলে এসো যে কোনো সময়। ঠিক আছে বলে সেখান থেকে বেরিয়ে আসলো। আর সেখান থেকে বেরিয়ে আসার পরে আমি আমার বাইক নিয়ে যেতে শুরু করলাম অন্য একটা জায়গায়, যেখানে গেলে আমি আমার সকল তথ্য পেয়ে যাব। আমি আমার ইনফরমার গুড্ডুর কাছে আসার পরে তখন গুড্ডু বলতে লাগলো, এটাকে তো আমি খুব ভালো করে চিনি, এটা আপনারই সম্পর্কে চাচা হয়। কিন্তু আপনি কেন চিনতে পারছেন না জানেন? উনি প্লাস্টিক সার্জারি করে অন্য চেহারা বানিয়েছে, এখন বসবাস করছে। বেশ অনেক আগে প্লাস্টিক সার্জারি করেছে। আমি খুব ভালো করে জানি। ও আচ্ছা, তার আস্তানাটা কোথায় সেটা বলতে পারবি? ওর আস্তানার কাছে আমাকে নিয়ে চল তাড়াতাড়ি। এটা তো হতে পারে না বস, আমি যেতে পারবো না। আমি সবকিছু আপনাকে বলে দিতে পারি, কিন্তু আমি যেতে পারবো না। কারণ একবার যদি আমার ব্যাপারে জানতে পারে তাহলে আমাকে খুন করে ফেলবে। আমি তো বাঁচতে চাই। তুই যদি না যাস তাহলে আমি তোকে মেরে ফেলবো। তোকে যেটা বলেছি সেটা কর। তোকে যেতে হবে, মানে
তোকে যেতে হবে মানে যেতে হবে। আরে স্যার, আপনি বুঝতে পারছেন না কেন? আমাকে নিয়ে গেলে শুধু শুধু আপনার আরো ঝামেলা হবে। আপনি যেরকম মিশন অভিজ্ঞতা আছে, আমার কি এটা আছে? আমাকে তো ওরা গুলি করে দিবে। গুন্ডু আমার বাইকের পেছনে বসে পড়ল আর রাফাত তাকে নিয়ে যেতে শুরু করলো। সে রাফাতকে রাস্তা দেখিয়ে দিয়েছে আর কিছু দূর আসার পরে রাফাত তাকে নামিয়ে দিল, কারণ তার গেলে অনেক সমস্যা হতে পারে। রাফাত একাই যেতে শুরু করলো আর কিছু দূর আসার পরে রাফাত আমার বাইক রেখে জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করলো। আর জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে দেখতে পারলো একটা ছোট কুঠির ঘর রয়েছে। রাফাত সেখানে চুপি চুপি গেল আর শুনতে পারলো ভেতর থেকে কিছু কথা ভেসে আসছে। হয়তো ভেতরে 2-3 জন মানুষ হতে পারে। রাফাত জানালা দিয়ে দেখতে পারলো, আর যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওই আলী হোসেন এবং তার সঙ্গে অন্য 2টা মেয়ে নষ্টামি করছে। ওরা কথাবার্তা বলছিল ঠিক এরকম। শোন, তোরা দুই পাশে 2 জন আমাকে আদর কর। আমি তোদের সোহাগ পেয়ে নিজেকে অসীম সমুদ্রের মধ্যে নিয়ে যেতে চাই। বস, আপনি যে এত বড় লুচ্চা আর এত বড় খারাপ মানুষ, সেটা যদি গ্রামের মানুষ জানতে পারে, আপনার চেয়ারম্যানগিরি বের করে দেবে সবাই। আচ্ছা, আপনার কি ভেতরে একটু খারাপ লাগে না? আমি তো আপনার মেয়ের মতো, আর আপনি আমাদেরকে ব্যবহার করছেন। অন্ততপক্ষে মনে হয় আমি আপনার মেয়ের ছোট হব, আর আপনি আমাদের শরীর নিয়ে ব্যবহার করছেন, তাও আবার আমাদের 2 বোনকে একসঙ্গে। কি সব কথা বলছিস? যেসব আজাইরা কথাবার্তা আমার সামনে বলবি না। যদি আরেকবার বলিস তাহলে কিন্তু একেবারেই এখানে মেরে পুঁতে রেখে দেবো, আর কেউ দেখতে আসবে না তোদেরকে। আর এমন তো না যে তোদেরকে আমি কোনো কিছু দিচ্ছি না। তোদেরকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি, তাতেও তোদের হচ্ছে না। আমার তো এগুলো টাকা পয়সা কোনো কিছুই চাইনি। প্রথমে আমি আমাদের নিজের ইজ্জতটাকে আপনার কাছে বিলিয়ে দিয়েছি বাধ্য হয়ে। আমাদের আর এসব করতে ভালো লাগে না। আমার এই লাইন থেকে মুক্তি চাই। এটা কখনোই হবে না। শোন, তোরা চলে গেলে পরে আমার ব্যবসার কি হবে? তোরা ছাড়া মেয়েগুলোকে কে রেডি করে সুন্দর বানিয়ে বিদেশে বাইরের কাছে পাঠাবে? তাহলে আমাদেরকে টাকা আরো বাড়িয়ে দিতে হবে। আমার বাড়তি টাকা ছাড়া এসব কাজ করব না, কারণ এসব কাজে অনেক বেশি রিস্ক। এমনিতেই আমাদেরকে মানুষ সন্দেহ করতে শুরু করে দিয়েছে। গ্রামের মানুষ এখনো আস্তে আস্তে আমাদেরকে সন্দেহ করছে। সবাই শুধুমাত্র তাদেরকে সন্দেহ করতে পারে, কেউ তোদেরকে কোনো কিছু বলার সাহস পাবে না। আর সবাই তো জানে যে তোরা আমার বাড়িতে কাজের লোক, তোরা আমার বাড়িতে কাজ করিস। কেউ তোদেরকে কোনো কিছু বলবে না আমি যে পর্যন্ত আছি। সেটা ঠিক, এটা আমার খুব ভালো করে জানি যে কেউ আমাদেরকে মুখ ফুটে কোনো কিছু বলবে না, কিন্তু আমাদের কাছে খারাপ লাগে। এখন কথা হচ্ছে, আপনাকে আর কতক্ষণ দেওয়া লাগবে? আমাকে খুশি করে তারপরে এখান থেকে সোজা গাড়িতে করে ওই গোডাউনের মধ্যে যাবি। ওখানে 5টা মেয়েকে রেডি করে রাখবি। রাতের বেলা লোকজন আসবে দেখার জন্য, পছন্দ হলে সাথে করে নিয়ে যাবে, আর এমনভাবে সাজাবে যেন ওরা পছন্দ করে। বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি মেয়েগুলোকে খুবই ভালোভাবে সাজাবো। আর রাফা এখানেই থাকবে আপনার সঙ্গে, নাকি আমার সঙ্গে যাবে? না, ওর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও এখানে আমাকে সুখ দেবে, আর তুই তোর কাজ করবি গিয়ে। আর শোন, কোনো প্রকার যেন কেউ বুঝতে না পারে যে তুই গোডাউনের ভিতরে প্রবেশ করেছিস। রাফাত কথাগুলো শুনে অবাক হয়ে গেল, কারণ তাদের এলাকার চেয়ারম্যান চাচা এরকম একটা কাজ করতে পারে। উনি এত বড় একটা গ্যাংস্টার, আর এটা গ্রামের কেউই জানে না। এগুলো ভাবা যায়। তারপর আমি সেখান থেকে সোজা চলে আসলাম আর লুকিয়ে পড়লাম। আর কিছুক্ষণ পর সীমা মেয়েটা বের হওয়ার পরে গাড়িতে উঠে পড়লো, আর সে নিজেই গাড়িতে করে ওই গোডাউনের উদ্দেশ্যে যেতে শুরু করলো। আর রাফাতও যেতে শুরু করলো। রাফাতের বাইক নিয়ে ফলো করতে লাগলো। আর কিছুক্ষণ পরে ওই গোডাউনের সামনে চলে আসলো, আর গোডাউনের সামনে বাইক রেখে রাফাত ভেতরে চলে গেল। আর না, এটা বুঝতে পারিনি যে তার পেছনে কেউ ফলো করতে করতে গোডাউনের ভেতরে প্রবেশ করে ফেলেছে। হেমা গোডাউনের দরজা লাগিয়ে দিল, আর সীমা ভেতরে যাওয়ার পরে মেয়েগুলোকে পানি ছিটিয়ে দিল যেন মেয়েগুলোর জ্ঞান ফিরে আসে। ওখান থেকে একটা মেয়ে সীমাকে বলতে লাগলো, তুই আমার বান্ধবী হয়ে আমার এত বড় সর্বনাশটা করতে পারলি? সত্যি সীমা, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি।
সে ছোটবেলা থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব, একসঙ্গে স্কুলে, একসঙ্গে কলেজে পড়েছি। আর তুই কিনা আমাকে কিডন্যাপ করে ওর মতন একটা লুচ্চার কাছে তুলে দিলি, আর আজকে আমাকে বিক্রি করে দিবি। তোর হাত ধরে আমার বিক্রি হওয়া লাগবে? দেখ, এখানে কোনো কিছুই করার নেই। পুরো 10টা গ্রামের যত অপকর্ম হয় সকল কিছু এই আলী হোসেনের হাত ধরেই হয়। কি বুঝতে পারছিস ওর হাত কত বড়? ওর হাত থেকে কেউ রক্ষা পায় না, এমনকি তুইও পাবি না। আমাকে যেটা করতে বলেছে আমি সেটাই বলেছি, এটা ছাড়া আমার কাছে কোনো কিছু করার ছিল না। কিন্তু আমি তো তোর বান্ধবী ছিলাম, তুই তো আমার কোনো কিছু করতে পারতি। আমাকে তুই কিনা শেষে কিডন্যাপ করে এনেছে, সেইখানে ভুল বুঝিয়ে এটা কি করে আমি ভুলে যাব? তোর মতন বান্ধবী থেকে না থাকা আরো অনেক ভালো। তোর কাছে আমি সত্যি এটা আশা করিনি রে সীমা। দেখ, কোনো কিছুই করার নেই, এটা যা হবার তা হয়ে গেছে। এখন যেটা হবে সেটা সহজে মেনে নেবে, তাহলেই হবে। আমাকেই দেখ, আমাকে আলী হোসেন ধর্ষণ করেছে, আর ধর্ষণ করার পরে আমাকে বলেছে আমি যেন কাউকে না বলি। আমি কাউকে বলিনি, কারণ শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম এভাবে বেঁচে থেকে কী লাভ। শুধু শুধু শেষ পর্যন্ত আমি আলী হোসেনের সঙ্গে যোগ দিলাম, আর আলী বসে না, আমাকে তার কাছে ব্যবহার করেছে। একটু আগেও তার সঙ্গে আমি ইন্টিমেট হয়ে তারপর এসেছি। এসব এখন স্বাভাবিক হয়ে গেছে, আর রাতের বেলা কয়েকজন আসবে তোদেরকে নেওয়ার জন্য। আর ওদের যদি খুশি হয় আমার দেখে, তাহলে আমি ওদের সঙ্গে বিছানায় যেতে রাজি আছি, কারণ ওদের সঙ্গে বিছানায় গেলে আমি অনেক টাকা পাবো, আর ওদের সঙ্গে ভালো পরিচয় হবে, আমি আরও উপরে উঠতে পারবো। এমনও হতে পারে ভবিষ্যতে আমি গ্যাংস্টার হয়ে যাব। কত সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস? তোর প্রতি এখন আমার ঘেন্না হচ্ছে। তোর মতন মেয়েদের জন্য আজকাল আমাদের মতন ভালো মেয়েদের নাম খারাপ হয়, কেউ আমাদেরকে বিশ্বাস করতে চায় না। তুই এগুলো ক্ষমতা পাওয়ার জন্য তুই নিজের ইজ্জত, নিজের সম্মান সবকিছু বিলিয়ে দিচ্ছিস। তুই কি করে পারিস অন্য একটা মেয়েকে এসব কাজে ফেলে দিতে? খারাপ কাজে তোর কি মনের মধ্যে একটুও খারাপ লাগে না? একটুও মায়া হয় না? না, আমার এসব কিছু থাকতো তাহলে তো আমি এতদিন ধরে এসব কাজ করতে পারতাম না, তাই না? আর গ্রামের মধ্যে যত মেয়ে আছে সকলকে আমি বিক্রি করে দেব আস্তে আস্তে। দেখবি এমন কেউ আসবে যে আমাদেরকে না হোক কিন্তু এই আলী হোসেন এবং তার লোকজনকে শেষ করে দিবে। হয়তো আমি এগুলো দেখতে পারবো না, কিন্তু কোনো না কোনো একজন মানুষ ঠিক হয়ে আসবে এগুলোকে রুখে দেওয়ার জন্য। এই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না, কারণ যে পর্যন্ত আলী হোসেন আছে এ পর্যন্ত কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, আমরাও কোনো ক্ষতি করতে পারবো না কেউ, বুঝতে পারছিস? আর শুধু আলী হোসেন নয়, আর এর পেছনে আরও অনেক মানুষ আছে যারা আলী হোসেনকে সাপোর্ট দিচ্ছে, না হলে চেয়ারম্যান হয়ে এত খারাপ কাজ কখনোই করতে পারতো না। রাফাত কি ওই মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারলো, আর কয়েকটা থাপ্পড় মারার পরেই তার ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করলো। আর তখন রাফাত তাকে বলতে লাগলো, একটা মেয়ে এতটা খারাপ কি করে হতে পারে সেটা তোকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ কি করে করতে পারছিস? তারপর আবার ওর পর ছোটবেলার বান্ধবী, আমি সব কিছুই শুনেছি। তুই কি মনে করেছিস তোদের হাত অনেক বড় আর কেউ তোদেরকে কোনো কিছু বলতে পারবে না? তোদেরকে শায়েস্তা করার জন্যই ঢাকা থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি এখনো জানতেও পারিনি যে আমার নিজের গ্রামেই এসব কর্ম হচ্ছে। এই যে অফিসার, তুই এখানে এসেছিস মরার জন্য। আমি একটা ফোন করলে আর আলীর লোকজন যদি একবার দেখতে পারে তাহলে তোকে শেষ করে দেবে। এখনো বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা, আর আমাকে আমার কাজ করতে দে। তোদের ভয়ে আমি এখান থেকে পালিয়ে যাব, এই কারণে আমাকে এখানে পাঠানো হয়নি। সেনাবাহিনীর অফিসার এমনি এমনি হয়ে যায়নি, অনেক কষ্ট করার পরে আমাকে সেনাবাহিনীর অফিসার বানানো হয়েছে। ভালোই ভালোই বল, আমাকে হাত তোলার জন্য বাধ্য করিস না। আমাকে মেরে ফেললেও আমি কোনো কিছু বলবো না। তুই আমার কাছ থেকে কোনো কিছু শোনার আশা করিস না, আমি জীবন দিয়ে দেব।
আমি আমার মোবাইলটা বের করে একটা কল দিলাম, আর কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো আর আমি আসতে বললাম। আর 10 মিনিটের মধ্যেই গোডাউনের ভিতরে প্রবেশ করলো আমার টিমের লোকজন। মিথিলা হলো আমার টিমের সদস্য। মিথিলা এসে ওনাকে থাপ্পড় মারতে শুরু করলো আর বলতে শুরু করলো, এখনো ভালোই বলছে, সকল কিছু বলে দে, না হলে কিন্তু তোকে এমন অবস্থা করব যে পরে কিন্তু ঠিকই বলবি, কিন্তু এখন ভালো মতো বলছিস না। আমি তো একবার বলেছি আমাকে মেরে ফেললেও তোরা কোনো কিছু শুনতে পারবি না। একটু পরে আলী হোসেনের লোকজন চলে আসবে, আর তখন তোদের কি অবস্থা হবে সেটা তোরা ভেবে নে। রাফাত বুঝতে পারলো সীমা এমনিতেই সব কিছু স্বীকার করবে না। তারপর রাফাত মিথিলাকে বলল তাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য, আর মিথিলা টানতে টানতে সীমাকে ভেতরে নিয়ে গেল। আর ভেতরে নেওয়ার পরে মিথিলা 3rd ডিগ্রি দেওয়ার পরে সব কিছু বলে দিল। আর সীমাকে নিয়ে আসার পর তখন রাফাত বলতে লাগলো, তোদের মতো অপরাধীকে কি করে মুখ খোলাতে হয় সেটা আমাদেরকে খুবই ভালো করে শেখানো হয়েছে, আর এটা আমারও খুব ভালো করেই জানি। এখন আমি যেভাবে বলছি সেভাবে কাজ করবে। যদি কোনো উল্টাপাল্টা করেছিস তাহলে তোর খবর আছে। আলী হোসেন তোদেরকে যে কাজ করতে বলেছে করা ঠিক সেই কাজই করবে। আর রাতে যখন ওই লোকজন আসবে তখন আলী হোসেন যেই কাজ করতে বলে তারা সেই কাজ করবে, আর বাকিটা আমরা ম্যানেজ করে নেব। যখন গোলাগুলি হবে চুপচাপ মাথা নিচু করে বসে যাবি। আর তোকে যদি আলী ওই লোকজনের সঙ্গে কোথাও পাঠায় তাহলে সেখানেও যাবি, আর বাকিটা আমরা ম্যানেজ করে নেব, কারণ আমাদের জানতে হবে ওদের কোথায় কোথায় আস্তানা রয়েছে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। তবুও প্লিজ আমাকে আর মারবেন না, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। তারপর আমি আমার লোকজনকে নিয়ে বাহিরে চলে আসলাম, আর বাহিরে এসে অপেক্ষা করতে লাগলো সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। আর রাতের বেলায় আলী এবং সাথে কয়েকজন নিয়ে গোডাউনের ভেতরে আসলো। আর গোডাউনের ভিতরে আসার পরে তখন আলীর সঙ্গে থাকা ওই লোকটা বলতে লাগলো, আরে আলী, তোমার ফুলগুলো দেখে অনেক সুন্দর, তা একটাকে নিয়ে ভিতরে যাওয়া যাবে নাকি? তুমি অনুমতি দিলে আমি এখান থেকে ওই মেয়েটাকে নিয়ে ভিতরে যেতে পারি। আরে বস, সমস্যা নাই, আপনি ভিতরে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসেন। কিছুক্ষণ বলতে 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো সমস্যা নেই। আমি এদিকে ওদের সঙ্গে কথা বলতে থাকি আর বাকিদেরকে রেডি করতে থাকি। সীমা, যা ওটাকে নিয়ে ভিতরে যা। বস, আমি না গিয়ে জ্যোতিকে পাঠাচ্ছি, জ্যোতি খুব ভালো করে দিতে পারবে। আমি তো পুরনো মাল দিয়ে আর কি হবে, মোলের আঁশ মিটবে। সীমা, তুই ঠিক বলেছিস, তোকে আমার পছন্দ হয়েছে। তুই পরে আমার সঙ্গে যোগাযোগ করবি, এই নিয়ে আমার কার্ড। কোনো সমস্যা হলে আমাকে কল দিস। তারপরে ডেভিড যেদিকে জোর করে সাথে করে একটা রুমের ভেতর নিয়ে গেল। আর এদিকে তখন রাফাত তার লোকজন নিয়ে প্রবেশ করলো গোডাউনের ভেতরে। চারদিক থেকেই সবাই ঘিরে ধরে রেখেছে, তাই কেউ পালানোর সাহস করবে না। তারপর রাফাত এখানে আসার পরে আলীকে বলতে লাগলো, এখনো ভালোই বলেছি, স্যালেন্ডার করে দে, না হলে কিন্তু একটাও বেঁচে থাকতে পারবি না। আমাকে ধরা তো সহজ কখনো হবে না, আমাকে ধরতে পারবি না। আমি ঠিক কোনো না কোনোভাবে পালিয়ে যাব। তুই এখান থেকে পালাতে পারবি না। গোডাউনের চারপাশ আমার লোকজন ঘিরে রেখেছে, তাই তোকে স্যালেন্ডার করতে হবে। আলী তখনই কোনো কথা না বলে রাফাতকে গুলি করতে শুরু করলো। আর তার ওদেরকে করে করতে শুরু করলো। এর মধ্যে রাফাত রুমের ভেতরে প্রবেশ করলো। আর রুমের ভেতরে প্রবেশ করে দেখতে পারলো ডেভিড পালিয়ে যেতে শুরু করেছে। আর ডেভিড বাহিরে চলে আসলো গোডাউনের। আর রাফাত ডেভিডকে ফলো করতে শুরু করলো। আর শেষ পর্যন্ত যখনই গাড়িতে উঠতে যাবে তখনই রাফাত তার পায়ে গুলি করলো আর তাকে ধরার জন্য সামনে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে ডেভিড রাফাতকে বলতে লাগলো, আমাকে মেরে কোনো লাভ হবে না, তোর আমাকে অ্যারেস্ট করেও কোনো লাভ হবে না। আমি বাংলাদেশ সম্পর্কে কোনো কিছুই জানি না। আমাকে যে কাজ দেওয়া হয় আমি শুধুমাত্র সেটাই করি। আমাদের এজেন্ট সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমার মতো হাজার হাজার এজেন্ট রয়েছে। তোদের সব কয়টা এজেন্টকে আমি মারব। তোর সঙ্গে কাদের কানেকশন আছে, তুই কাদের সঙ্গে ব্যবসা করিস এটা বল।
না হলে কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখা হবে না। এখানেই তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। বলছি তবু প্লিজ আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। তোকে অনেক টাকা দেব, তুই টাকার ওপর শুয়ে থাকতে পারবি। আমি তোকে সব কিছু বলে দিচ্ছি। আমার পকেটে একটা পেন ড্রাইভ আছে, আর ওই পেন ড্রাইভের মধ্যেই সকল কিছু আছে। রাফাত ডেভিডের কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে তাকে গুলি করে দিল, কারণ এরকম এজেন্টকে বাঁচিয়ে রাখলে দেশের শুধুমাত্র ক্ষতি হবে, লাভ হবে না। তারপর রাফাত আবারও গোডাউনের ভেতরে আসার পরে দেখতে পারল আলী হাত থেকে পালিয়ে গেছে। রাফাত স্বামীকে প্রশ্ন করল, সামিও পালিয়ে যায় কি করে তোমাদের হাত থেকে? তোমরা কি করছিলে? আমি বলেছিলাম যে গুলি করো, ঠিক আছে, কিন্তু কোনোভাবে যেন আলী পালিয়ে যেতে না পারে। সরি স্যার, আসলে আমার তার লোকজনকে গুলি করছিলাম, আর এর মধ্যেও একটা গ্লাস মেরে এখান থেকে পালিয়ে যায়, আর তারপর আমার কোনো কিছুই দেখতে পারিনি, ধোঁয়া ভরে গিয়েছিল। আমি আগেই বলেছিলাম যে সাবধান হয়ে তারপরে কাজ করতে। তুমি খুব ভালো করে জানতে যে আলী কোনো না কোনো চালাকি করে বেরিয়ে যেতে পারে, এবং সেই ভুলটাই করলে তুমি। যাও গিয়ে ধরো, গাড়িতে করে পালাচ্ছে। রাফাত দেখতে পেল আলী গাড়িতে করে পালাচ্ছে, আর তাড়াতাড়ি করে তার সকলেই গাড়িতে উঠে গেল, আর গাড়িতে করে রাফাত তাকে ফলো করছিল। আর আমার বাকি লোকজন সকলেই ওদেরকে অ্যারেস্ট করলো, আলী লোকজনকে। আর এইদিকে রাফাত তার পেছনে পেছনে যাচ্ছে। আর কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা একটা গাছের সঙ্গে দেখা হয় আলীর। রাফাত তাড়াতাড়ি করে নেমে আলীকে গাড়ি থেকে বের করলো, আর বের করার পরে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর তখন আলী রাফাতকে বলতে লাগলো, আমাকে মেরে কোনো লাভ নেই, আমি আসল মানুষ না। আমার উপরেও আরো অনেকজন মানুষ আছে, আর ওদেরকে তুই কখনই ধরতে পারবি না। আমি ধরতে পারবো কিনা সেটা তোর এত চিন্তা করতে হবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন তোর কাছে। তোর তো একটা মেয়ে আছে, তোর একমাত্র মেয়ের দিকে তাকিয়েও তোর একটু মায়া হয় না যে তুই তারই মতো মেয়েগুলোকে ব্যবহার করছিস, ওদেরকে বিক্রি করে দিছিস? না, আমার একটুও মায়া হয় না। আমার মধ্যে মায়া কাজ করে না। আমার শুধুমাত্র টাকা আর ক্ষমতা চাই, আর এই কারণে আমি এসব কিছু করছি। মাটির দিকে একবার তাকিয়ে দেখ, মাটি কি কোন অবস্থায় আছে। মৃত্যুর পর ওখানেই যেতে হবে। মানুষ এতটা নিচু হতে পারে কি করে? কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, আর একটা মেয়েকে পুরো খারাপের যদি কোনো নিকৃষ্ট অবস্থায় থাকে সেই জায়গায় নিয়ে গেছে। মেয়েগুলো এখন নিজে নিজে বিছানায় যেতে রাজি হয়, শুধুমাত্র তোর কারণে এমনটা হয়ে গেছে। ওদের কখনো মনে হয় না যে ওরা মেয়ে। মেয়েদের উপর আমার অনেক বেশি রাগ, তার জন্য আমি এমনটা করেছি। আমার ওয়াইফ অন্য কারোর সঙ্গে চলে গেছিল, আর এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এসব কাজ করব, আর এই কারণে এসব কাজে এসেছি। তারপর আবার আমার টাকা আর ক্ষমতার লোভে পেয়ে গেছি, আর এই কারণে এসব কাজ করি আমি। তোর কথা শুনে মনে হচ্ছে ওরা সরকারি জিনিস, আর এ কারণেই তুই তোর মতো করে বিক্রি করে দিচ্ছি। বলার কেউ নেই, তোকে ইচ্ছে করে এখানে আমার পিস্তলে সব কয়টা গুলি তোর মুখের ভিতর ভরে দেই। আমি মারা গেলেও এই ব্যবসা চলমান থাকবে, কারণ আমার পিছনে অনেক লোকজন আছে। আমি মরে গেলেও কোনো আপত্তি নেই, কিন্তু তুই আমাদের কখনোই শেষ করতে পারবি না। একের পর এক এজেন্ট তৈরি হতে থাকবি। আমি আলীকে অ্যারেস্ট করে গাড়িতে তুললাম, আর গাড়িতে তোলার পরে তাকে পাঠিয়ে দিল কারাগারে স্যারের কাছে পাঠিয়ে দেওয়ার পরে স্যার আমাকে কল দিল, আর তখন আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি তোমার কাছে অত্যন্ত খুশি হয়েছি। আমি জানতাম তুমি মিশন কমপ্লিট করতে পারবে, কিন্তু পরে কিছু জানতে পেরেছো? স্যার আলীকে কোনো কিছু জিজ্ঞাসা করে লাভ নেই, কারণ ও তেমন কোনো কিছু জানে না। যা জানার সবকিছুই সীমা জানে, কারণ সীমার সঙ্গে উপরে কানেক্টে ডক্টর রয়েছে। আলীকে শুধুমাত্র একজন কাজ করতে বলে, সে হচ্ছে ডেভিড, আর ডেভিডকে আমরা মেরে ফেলেছি ক্রসফায়ারে করে। যা কিছু জানার আমি সীমার কাছ থেকে জেনে সামনের দিকে আগাচ্ছি। ঠিক আছে, তুমি তোমার মিশন চলমান রাখো, আর অবশ্যই সাবধানে থেকো। এখন থেকে তোমার উপর অনেক বিপদ আসতে পারে, চতুর্দিক দিয়ে। আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। তারপর রাফাত কল কেটে দিল। কল কেটে দেওয়ার পর রাফাত গাড়িতে চড়ে আসলো। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। মাঝরাতে হঠাৎ করে ফোনের শব্দে ঘুমটা ভেঙে যায়। মেজাজ পুরো খারাপ হয়ে গেল। এই মাঝরাতে কে আবার কল দিল?
রাফাত ফোনটা রিসিভ করলো, আর ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ কান্না করতে করতে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে বাসায় আসো। ওরা আমার বাসায় অ্যাটাক করেছে। আমি রুমের দরজা বন্ধ করে আছি, যে কোনো মুহূর্তে ওরা দরজা ভেঙে ভেতরে ঢুকবে। রাফাত তাড়াতাড়ি করে কল কেটে দিল, আর কল কেটে দেওয়ার পরে রাফাত তার বাইক নিয়ে 10 মিনিটের মধ্যে সেখানে এসে পৌঁছালো। আর পৌঁছানোর পরে দেখতে পারলো প্রায় অনেকগুলো জঙ্গি তাকে অ্যাটাক করেছে। রাফাত তাড়াতাড়ি করে তার পিস্তল দিয়ে এগিয়ে যেতে শুরু করলো বাসার ভেতরে। আর এখন কি সিঁড়ির এখানে দেখেই করি করে দিল। আর তখন বাকিরা রাফাতকে গুলি করছিল। রাফাত গুলি করতে করতে উপরে উঠতে লাগলো। রাফাত রুমের দরজার সামনে আসতেই দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে, আর আমার দিকে পিস্তল তাক করেছে। রাফাত হাত উপরে উঠিয়ে দিল, আর বুদ্ধি করে পা দিয়ে ওদের হাত থেকে পিস্তল ফেলে দিল। তারপর রাফাত ওদেরকে ওদের পায়ে গুলি করে দিল। ওদের পায়ে গুলি করে দেওয়ার পরে রাফাত ডাক দিয়ে বলল দরজা খোলার জন্য। আর তখন আঁখি নিচের দরজা খুলে শক্ত করে রাফাতকে জড়িয়ে ধরল, যেটার জন্য রাফাত মোটেও প্রস্তুত ছিল না। আঁখি আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল অনবরত। রাফাত না চাইতেও তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। আঁখি তখন কান্না করতে করতে রাফাতকে বলতে লাগলো, তুমি যদি সময় মতো না আসো তাহলে ওরা আমাকে মেরে ফেলতো, কিন্তু এখানে আসার সাহস কি করে পেলো? এখানে তো অনেক সিকিউরিটি থাকার কথা, ওরা কি সবাইকে মেরে ফেলেছে? সকল সিকিউরিটিকে মেরে ফেলেছে। এখানে থাকাটা আপনার নিরাপদ নয়। আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন, কারণ আপনি যদি আবার এখানে থাকেন ওরা আবারও অ্যাটাক করতে পারে, কারণ ওরা খুব ভালো করে জেনে গেছে আপনি এখানে একা থাকেন। আঁখি কোনো কিছু বলল না। তার মানে রাফাত বুঝে গেল আঁখি রাজি আছে। তারপর রাফাত তাকে আমার বাইকের পেছনে বসিয়ে দিল, আর সে রাফাতকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এই মাঝরাতে আঁখিকে নিয়ে বাইক চালাতে অনেক বেশি ভালো লাগছে। মনে হচ্ছে এই রাস্তাটা যেন না ফুরায়, এভাবেই যেন কেউ থাকুক। আঁখি ভয়ে রাফাতকে এমন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু সে বুঝতেই পারছে না রাফাত তার শুধুমাত্র বডিগার্ড। রাফাত তার মতো করেই ধীরে ধীরে বাইক চালিয়ে আসছিল। আর তখন চাঁদের আলোতে আঁখির মুখটা উজ্জ্বল লাগছিল। রাফাত লুকিং গ্লাসে আঁখিকে বারবার দেখছিল। কি করব মানুষটাকে যে রাফাত অনেক বেশি ভালোবাসে। তারপরে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে তখন তার মাকে সবকিছু বললো, আর মা কোনো কিছু বলল না। মা তখন আঁখিকে বলতে লাগলো, কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন ইচ্ছা হয় তুমি এই বাড়িতেই থাকবে। আমি তোমার মায়ের মতো, আমাকে মা বলি ডাকবে। ফ্রেশ হয়ে আসো, ওখানে রুম আছে, ওই রুমটাতে ঘুমিয়ে পড়ো। এখানে ঘুমিয়ে পড়ুন, এখানে কোনো সমস্যা নেই। আর আমার বাড়িতে সবচেয়ে বেশি নিরাপদ, তাই এত টেনশন করার কিছু নেই। আপনি ঘুমিয়ে পড়ুন, না হলে আপনার শরীর খারাপ করবে। রাফাত আঁখিকে রেখেই তার রুমে চলে আসলো। আর রুমে আসার পরে আঁখির কথা ভাবতে লাগলো। এটা যখন রাফাতকে জড়িয়ে ধরেছিল তখন মনে হয় রাফাত অন্য গ্রহে চলে গিয়েছিল। এতটা ভালো লাগছিল তার, এটা বলে বোঝানো সম্ভব না। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পেল এত কাছে। তার গরম নিঃশ্বাস রাফাত বুঝতে পারছিল। আমার এসব ভাবতেই অনেক লজ্জা লাগছে। আর এসব ভাবতে ভাবতে কখন যে রাফাত ঘুমিয়ে পড়ল। সকালবেলা মিষ্টিটাকে রাফাতের ঘুমটা ভেঙে গেল। রাফাত চোখ মেলে তাকিয়ে দেখতে পারল আঁখি তার জন্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। রাফাত উঠে গেল, আর তখন রাফাত তাকে বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি আমার জন্য চা নিয়ে এসেছেন কেন? আমি ঘুম থেকে উঠে আপনার জন্য জানিয়ে যেতাম। আপনি কি যে করেন। আরে না, সমস্যা নেই। আর এত ম্যাডাম ম্যাডাম বলে ডাকবে না তো। ম্যাডামটা আমার মোটেও পছন্দ নয়, বুঝতে পেরেছো? কি যে বলেন ম্যাডাম, আপনি আমার মালিক, আমি আপনার বডিগার্ড। আমি আপনাকে ম্যাডাম বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আমি তোমার সমবয়সী, তাই তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো বা তুমি বলে ডাকতে পারো, এটা তোমার ইচ্ছে, কিন্তু ম্যাডাম বলে ডাকবে না, এটাই শেষ কথা। আচ্ছা, আমাকে ডাকছে, তাড়াতাড়ি করে উঠো, এখন খাওয়া দাওয়া করে থানায় যেতে হবে। তারপরে তার দুজনেই খাবার খেতে চলে আসলো। আর খাবার খেয়ে রেডি হয়ে যথারীতি রাফাত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল।
আর রাফাত গাড়ি চালিয়ে যাচ্ছিল আর ম্যাডাম পেছনে বসেছিল। রাফাত খুবই দ্রুত গতিতে থানায় যাচ্ছি, আর তখন আখি রাফাতকে পেছন থেকে বলতে লাগলো গাড়িটা আস্তে চালানোর জন্য। রাফাত ধীরে ধীরে গাড়ি চালাতে শুরু করলো, আর কিছু দূর যাওয়ার পরে আখি বলল গাড়ি থামানোর জন্য। রাফাত গাড়িটা রাস্তার পাশে থামানোর পরে গাড়ি থেকে নামলো। রাফাত, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি জানি না তুমি কথাগুলো কিভাবে নেবে, কিন্তু কথাগুলো না বলেও আমি থাকতে পারছি না। কি বলছেন ম্যাডাম? আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আপনি আমাকে যেটা বলবেন ডিরেক্টলি বলবেন, এমন আমতা করে কথা বলবেন না। আপনি আমার মালিক, আমি আপনার কর্মচারী। প্লিজ, আমি তোমার কাছ থেকে এটা শুনতে চাইনি, আর কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি জানি না আমি কি করব। আমি তোমাকে কাছে পেতে চাই। ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেলেন? আমি আপনার কর্মচারী, আমি আপনার সামান্য বডিগার্ড। আপনি বডিগার্ডকে কিভাবে ভালোবাসেন? এটা হয় না ম্যাডাম। আমি জানি না এটা হয় কিনা, ভালোবাসা এইসব দেখে হয় না শাহরিয়ার। আমি আমার নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। সত্যি বলছি, তুমি ছাড়া আমি অসহায়। এখন ম্যাডাম, এটা কখনোই হতে পারে না। আপনি কোথায় আর আমি কোথায়, আমি এটা মেনে নিতে পারবো না। তুমি যদি আমাকে না মেনে নাও, তাহলে সত্যি সত্যি আমি বলছি আমি নিজেকে শেষ করে দিব। আমাকে কয়েকবার বাঁচিয়েছে, তাই না? আমি এই জীবন রাখতে চাই না। যে মানুষের কারণে আমি এখন পর্যন্ত বেঁচে আছি, যদি সে মানুষটাকে না পাই, তাহলে বেঁচে থেকে কি লাভ? তখনই আখি তার বেগ থেকে একটা ছুরি বের করলো। রাফাত ভাবলেও হয়তো কোনো কিছু করবে না, এমনিতেই রাফাতকে ভয় দেখানোর জন্য এমনটা করছে। আর মুহূর্তের মধ্যেই আখি যেটা করবে সেটা দেখার জন্য রাফাত মোটেও প্রস্তুত ছিল না। আখি সঙ্গে সঙ্গে নিজের হাত কেটে ফেলেছে। রাফাত তাড়াতাড়ি করে তার কাছে এগিয়ে গেল, আর এগিয়ে যাওয়ার পরে তাকে একটা থাপ্পড় মারার পরে হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে তার পকেট থেকে রুমাল বের করে হাতের মধ্যে বেঁধে দিল। রক্ত টপ টপ করে পড়ছিল। তারপর রাফাত তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি, কেন বুঝতে পারো না? ভালোবাসি বলেই তো এত কাছাকাছি থাকার চেষ্টা করি সব সময়। প্লিজ, আর কখনো এমন পাগলামিটা করবে না। আর আমি তো এমনিতেই তোমার সঙ্গে মজা করছিলাম। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি শাহরিয়ার। তুমি বিশ্বাস করবে না, আমি তোমার জন্য সারাটা রাত ঘুমাতে পারিনি। সব সময় তোমার কথা মনে হয়। আমি কি করব? আর কখনো এমন পাগলামি করবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। বলে দিও, আমাকে কথা দাও প্লিজ, আর কখনো এমন করবে না। এই কান ধরছি, আর কখনোই আমি এমনটা করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ করেই আমার মোবাইলটা বেজে উঠলো, আর আমি ফোনটা বের করে দেখতে পারলাম আমাকে স্যার কল দিয়েছে। আমি আখিকে ছাড়াতে চাইলাম, কিন্তু মেয়েটা কোনোভাবেই আমাকে ছাড়তে চাচ্ছে না, শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আমি তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলাম, আর ফোনটা রিসিভ করার পরে তখন তার ওপাশ থেকে আমাকে কিছু বলতে লাগলো। শাহরিয়ার, আমি অনেক কিছু জানতে পেরেছি। শোনো, ওই আলীর সঙ্গে আমাদের এমপি সাহেব তিনিও জড়িত আছেন, আর এমপির কথায় সকল কিছু হয়ে থাকে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এমপিকে যথাযথ প্রমাণ নিয়ে অ্যারেস্ট করবে। আমি জানি যে এমপির কথা এসব কিছু হচ্ছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি জানি তুমি পারবে। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি হাতে প্রমাণ নিয়ে এমপিকে অ্যারেস্ট করব। ধন্যবাদ স্যার আমাকে তথ্যটা বলে দেওয়ার জন্য। তারপর স্যার কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পর আখি আমার দিকে ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফাত কোনো কিছু বলছে না। আর তখন আখি নিচেই তার পকেটে হাত দিয়ে আমার আইডি কার্ড বের করলো। আইডি কার্ড বের করার পরে রাফাতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখন রাফাত ফাজলামো করে বলতে শুরু করলো, তুমি কি মনে করেছিলে সারা জীবন আমি তোমার টাকায় বসে বসে খাবো আর তুমি পুলিশের চাকরি করবে? তাই তো তোমার ইচ্ছাটা পূরণ করতে পারলো না। সব সময় মজা না করলে তোমার পেটের ভাত হজম হয় না। এসব কথা বাদ দাও। আগে কি হয়েছে আর এত কিছু কিভাবে করলে? আমাকে কোনো কিছু বললে না কেন? আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি তুমি কিছু করো না, এখনো পড়াশোনা করছো, কিন্তু তুমি যে একজন সেনাবাহিনীর অফিসার এটা সত্যি আমি জানতাম না। মনে মনে এমন একটা মানুষই আমি খুঁজেছিলাম, যে মানুষটা আমার পজিশনকে নয়
শুধুমাত্র আমাকে ভালোবাসবে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে না, তোমার পজিশনটাকে ভালোবাসি। তোমাকে দিয়ে কি হবে বলো তো? তুমি এভাবে সাথে বাচ্চার মা হবে, অন্য মেয়েরাও বাচ্চার মা হবে, তাহলে তোমার আর ওই মেয়েগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়? এই কথা আমার বলতে দেরি হলো, কিন্তু রাফাতকে থাপ্পড় দিতে একটু দেরি হলো না। আখি রাফাতকে ইচ্ছে মতো মারতে শুরু করলো, আর আমি শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তখন আখির আগে কণ্ঠস্বরে রাফাতকে বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমাকে এইসব কথা বলার? দিন দিন বজ্জাত হয়ে যাচ্ছ। একবার বিয়েটা হয়ে যাক, তারপরে দেখাবো তোমাকে আমি কি কি করতে পারি। এই লেডি পুলিশ তোমার জীবন ছারখার বানিয়ে দেবে। তাহলে তো তোমার মতো গুন্ডি মেয়েকে বিয়ে করা যাবে না। তোমার মতো গুন্ডি মেয়েকে বিয়ে করলে আমার অবস্থা যে কি হবে সেটা আমি একটু হলেও এখন আন্দাজ করতে পারছি না। আচ্ছা, এখন আপাতত সব কথা বাদ দিয়ে চলে যাওয়া যাক। তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার কাজে যাব। তুমি আমার বডিগার্ড, তোমাকে আমি বলেছি 24 ঘন্টা আমার সঙ্গে থাকার জন্য, আর উল্টো তুমি আমাকে রেখে কোথায় যাবে শুনি? দেখো, এখন কিন্তু মোটেও মজা করার সময় না, বুঝতে পারছো? তুই সোজা তোমার মায়ের কাছে যাবে। এই কোয়ার্টারে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। কোয়ার্টারে থাকলে তোমার বিপদ হতে পারে। তোমাকে নিয়ে আমি আর টেনশন করতে পারবো না। আমি হাতের কাজটা শেষ করে তারপরে মাকে তোমার বাসায় পাঠাবো। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর এই সব কিছু করছো, যদি তোমার কোনো কিছু হয়ে যেত, তোমার বিপদ হলে তখন কি করবে? আমি কাকে নিয়ে বাঁচবো? তোমার ভালোবাসা থাকলে কখনোই এমনটা হবে না। তুমি শুধু আমার জন্য দোয়া করো যেন ওই এমপি এবং তার লোকজনকে আমি অ্যারেস্ট করতে পারি। এই বলে আমি আখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আখিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আখিকে নিয়ে যেতে লাগলো তার বাসার উদ্দেশ্যে। আর বেশ অনেকক্ষণ পরে তার বাসার সামনে এসে নামিয়ে দিল। তারপরে আমি তার গাড়ি নিয়ে যেতে শুরু করলাম আমার জায়গায়। আর কিছু দূর আসার পরে আমার টিমের সদস্যরা দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, আর ওরা উঠে পড়ল। আর সামি গাড়ি চালাতে শুরু করলো। আর আমি তখন বলতে লাগলাম, সামি এমপি কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, ও কি কি করে, সকল কিছু খবর আমার চাই। ওরা 24 ঘন্টা এমপির পেছনে লেগে থাকবে। তবে সাবধান, এমপি যেন কোনোভাবেই বুঝতে না পারে, এমপি লোকজন যেন কোনোভাবেই জানতে না পারে যে তুই তাদেরকে ফলো করছিস। তোরা 3 জন ফলো করবি আর আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট জানাবি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওই এসিপি আর এমপি লোকজনকে এমনভাবে ফলো করব, ওরা কেন পৃথিবীর কেউ ধরতে পারবে না যে আমরা তাদেরকে ফলো করছি। আর খুব তাড়াতাড়ি আমরা এমপি এবং তার লোকজনকে ধরে ফেলতে পারবো। শালারা এত অকর্ম করেছে যার কোনো হিসেব নেই। লিস্ট তৈরি করতে গেলে খাতার পাতা পেরিয়ে যাবে, কিন্তু ওদের অকর্ম লিখে শেষ করা যাবে না। এটা ঠিক বলেছিস। আমি ভেবেছিলাম অন্য কেউ হবে, কিন্তু এটা দেখছি আমাদের জনপ্রতিনিধি এমপি আমাকে মোটামুটি ভালোই মনে করে। ওই দিনও আমি ওর সঙ্গে দেখা করে এসেছি। সত্যি বলতে আমি তাকে কখনোই এমনটা ভাবিনি ও এমনটা হয়ে যাবে। গোপনে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে, আর অথচ এটা কেউই জানে না। ওর আসল মুখোশটা সামনে এনে দিতে হবে। স্যার, আপনি মনে হয় এটা খুব ভালো করে জানেন। ও মনে হয় কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টকে প্রায় 2 কোটি টাকা অনুদান দিয়েছে। সত্যি বলতে এই কারণেই ও সব্বার কাছে ভালো মানুষ হয়ে গিয়েছে। এই 2 কোটি টাকার হিসাব তার কাছ থেকে আমি কড়াই গন্ডায় নেব। কত মানুষের জীবন নষ্ট করেছে সেটার কোনো হিসাব নেই। কত মেয়ের জীবন নষ্ট করেছে, আর ওর কথাই ডেভিড এবং আলী কাজ করত। আমার গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করেই আমার গাড়িতে কেউ অ্যাটাক করলো। আমার গাড়ির পেছন থেকে কেউ গুলি করতে শুরু করলো। আর আমি সামিকে বললাম গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে নেওয়ার জন্য। আর আমি আমার পিস্তল বের করে গুলি করতে শুরু করলাম। লিখতে পারলো একটা মেয়ে গুলি করছেন আর একটা ছেলে গাড়ি চালিয়ে আসছে, আর ওর পেছনে আরও 2টা গাড়ি আসছে। মেয়েটাকে দেখে আমি খুব ভালো করে চিনতে পারলাম এটা হচ্ছে আলীর একমাত্র মেয়ে। আমি গাড়ি থেকে নেমে পড়লাম
আর নেমে পড়ার পরেই আমি মেয়েটার হাতের মধ্যে গুলি করলো। আর হাতের মধ্যে গুলি করার পরে মেয়েটার হাত থেকে পিস্তল পড়ে যায়। আর তারপর আমি ওর সাথে লোকজনকে গুলি করে মেরে ফেললাম। আর আমি মেয়েটাকে ধরলাম। মেয়েটাকে ধরে কয়েকটা থাপ্পড় মারলাম। আর তখন বলতে লাগলো, তুই ভেবেছিলি আমাকে মেরে ফেললে তোর বাবা ছাড়া পেয়ে যাবে? কখনোই না। আমার তো মনে হয় তুইও তোর বাবার সঙ্গে সাহায্য করিস। তোকে আমার এমনটাই মনে হচ্ছে। সত্যি করে বল। ঠিকই মনে করেছিস। তোর মিথ্যা কথাগুলো আমি এভাবে বিশ্বাস করে ফেলবো? মিথ্যা বলতে গেলে ভালো করে বলতে হয়। এভাবে মিথ্যা কথা বলে না। তোর কাছে থাকার কোনো অধিকার নেই। এই বলে রাফাত পিস্তলটার সামনে এগিয়ে দিল। আর তখন আরো বেশি ভয় পেয়ে গেল। আর রাফাত কোনো কথা না বলেই চোখ বন্ধ করে তাকে গুলি করে দিল। কারণ রাফাত খুব ভালো করেই জানে সে মিথ্যে কথা বলছে, ইমোশনাল কথা বলছে। তখন স্বামী এসে রাফাতকে বলতে লাগলো, স্যার আমরা তো ওর কাছ থেকে কোনো না কোনো কিছু জানতে পারতাম। শুধু শুধু ওনাকে কেন মারলেন? উনি তো এসব বলতে চাইছিল আপনাকে। এটা যদি এখন পর্যন্ত না বুঝো তাহলে সেনাবাহিনীর অফিসার হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। তোমাকে যেটা কাজ দিয়েছি তুমি সেটা করো, যাও। তারপর ওরা ওদের কাজে চলে গেল। আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। রাফাত সকল প্রমাণ জোগাড় করতে শুরু করলো। আর এদিকে একদিন রাতের বেলা রাফাত বিছানায় শুয়েছিল। শরীরে অনেক ক্লান্ত, কারণ এই 2 দিন কোনো ঘুম হয়নি। তার পুরোটা সময় তদন্তের কাজে লাগিয়েছে আর সকল প্রমাণ জোগাড় করেছে। রাফাত শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। হঠাৎ করে মাঝরাতে তার ঘুমটা ভেঙে যায়। কেউ যেন তার বুকের উপর শুয়ে আছে। রাফাত অনেকটা ভয় পেয়ে গেল। রাফাত মোবাইলে ফ্ল্যাশ দিয়ে দেখতে পারল আখি তার বুকের উপর শুয়ে আছে। রাফাত ধাক্কা দিয়ে ফেলে দিল। আসলে ধাক্কা দিতে চায়নি, কিন্তু উঠতে গিয়ে পড়ে গেছে। আর তখন আখি কান্না করতে করতে রাফাতকে বলতে লাগলো, ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? এইভাবে কেউ কাউকে ধাক্কা দেয়? আমার তো মনে হয় কোমরটা গেল। আস্তে চিল্লাচিল্লি করো, কান্নাকাটি করবে, কোনো সমস্যা নেই। সারা রাত কান্না করো, কোনো কিছু বলবো না। আমি কিন্তু দূরে কান্নাকাটি করলে মা বাবা যদি একবার জানতে পারে তুমি এখানে আমার রুমে, তাহলে কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দেবে সারা জীবনের জন্য। আর তুমি এখানে কেন, কিভাবে আসলে? তোমার তো তোমার বাসায় থাকার কথা। আসলে আমি ওই মেয়েগুলোকে ধরতে এসেছিলাম, আর আসামিগুলোকে ধরে আমি আমার ফোর্সের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তারপর ভাবলাম শুধু শুধু বাসায় গিয়ে কি লাভ, তাই লুকিয়ে তোমার রুমে ঢুকে পড়ি। আর এই জন্যই এমনটা করতে হয়। তোমার কি মাথা ঠিক আছে? আমাদের যে বিয়ে হয়নি এখনো পর্যন্ত, আর তুমি আমার রুমে। গ্রামের লোকজন যদি কেউ জানতে পারে তাহলে মেরে পুরো তক্তা বানিয়ে দেবে। এসব সেনাবাহিনীর অফিসার বলে মানবে না। আরে আমি তো শুধুমাত্র তোমার বুকে ঘুমানোর জন্য এসেছি, অন্য কিছু তো করার জন্য আসিনি। আমার মধ্যে কোনো নেগেটিভ কোনো কিছু নেই, যা আছে সব কিছু তোমার মধ্যে। আমি ভালো মানুষ। হয়েছে, আর একটা কথা বলবে না। তুমি এই রুমে ঘুমাও, আমি অন্য রুমে যাচ্ছি। আর না হলে চলো তোমাকে এখনই এগিয়ে দিয়ে আসি। তোমার আর এখানে থাকা লাগবে না। এখানে থাকলে পরে আবার সমস্যা হতে পারে। প্লিজ জান, আমারও সত্যি অনেক বেশি ঘুম পেয়েছে। আমি এখন কোথাও যেতে পারবো না, আমি এখন ঘুমাবো। আমি আখিকে জোর করে বাহিরে নিয়ে আসলাম। তারপর আমি লুকিয়ে আমার বাইকটা বের করে তাকে পেছনে বসালাম। সে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমাকে। সত্যি বলতে অনেক ভালো লাগছে আমার। আর তখন আখি পেছন থেকে আমাকে বলতে লাগলো, সত্যি বলতে তোমার জায়গায় অন্য কেউ হলে আজকে কোনো না কোনো কিছু হতোই, কিন্তু তুমি মানুষটা অন্যরকম। আমি ঠিক মানুষটাকেই ভালোবেসেছি, এটা সত্যি। তুমি চাইলে আমার সঙ্গে অনেক কিছুই করতে পারতে, আমি কোনো কিছুই মনে করতাম না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি সবকিছু হাতের নাগালে কেউ তুমি সম্মান দেখিয়েছো। ঠিক এমন একটা মানুষই প্রতিটা মেয়ে আশা করে, আমিও তার মতোই। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আর কখনো যদি এভাবে এসেছো তাহলে তোমার খবর আছে। মেরে তক্তা বানিয়ে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেব। এমনিতেই আমি আছি, আমার টেনশনে এমপিকে ধরতে হবে।
রাফাত আখির সঙ্গে কথা বলতে বলতে তার বাসার সামনে চলে আসলো এবং তাকে নামিয়ে দিল। সে রাফাতকে চড়িয়ে ধরে আমার ঠোঁট চোরা দখল করে নিল। রাফাত না করতে পারল না, কারণ মানুষটা অনেক বেশি ভালোবাসে রাফাতকে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল, আর ছেড়ে দিতে দৌড়ে সেখান থেকে চলে গেল। হয়তো অনেক বেশি লজ্জা পেয়েছে। আর যাওয়ার পরে রাফাতকে মেসেজে বলল, তাড়াতাড়ি করে বাসায় চলে যাও আর গিয়ে কিন্তু ঘুমাবে। আমিও ঘুমাবো 12টার আগে, কিন্তু আমাকে কল দেবে। 12টার আগে কিন্তু আমাকে কল দিবে না, বলে দিলাম। কল দিলে কিন্তু তোমার খবর আছে। রাফাত আখির মেসেজ করে নিচে নিচে হাসতে শুরু করলো। মেয়েটা অনেক পাগলি। বাসে এসে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠলো ফোনের শব্দে। রাফাত ফোনটা বের করে দেখতে পারলো অচেনা নাম্বার থেকে কল এসেছে। রাফাত ফোনটা রিসিভ করলো, আর ফোনটা রিসিভ করার পরে আখি উপোস থেকে কান্না করতে করতে রাফাতকে বলতে লাগলো, রাফাত, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে বাঁচাও। আন্টিকে এবং আমাকে তুলে নিয়ে এসেছে এমপির লোকজন। কি বলছো তুমি? আমার মাকে আর তোমাকে তুলে নিয়ে গেছে মানে? মা তো বাড়িতে থাকার কথা। মাকে বাড়ি থেকে কিডন্যাপ করার সাহস কিভাবে পেলো? আন্টি ডাক্তারের কাছে এসেছিল আর আমি থানায় যাচ্ছিলাম, আর তখনই আমাকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর আমি এসে দেখতে পারি আন্টিকে অনেক আগেই নিয়ে এসেছে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ওরা তোমার কোনো কিছুই করতে পারবে না। আমি এখনই আসছি, ওদের খবর আছে। ওরা কোথায় হাত দিয়েছে সেটা জানি না। এত বড় বড় কথা বলিস কেন? তুই নাকি অনেক বড় অফিসার হয়ে গেছিস। আমাকে ধরার জন্য নাকি তোকে উপর থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্বটাকে বড় মনে করলি নাকি? একবার আমার কথাটা ভেবে দেখলি না আমি কি করতে পারি না করতে পারি? আমার ব্যাপারে জেনে তারপর আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাস। তুই কেন? তোর সাথে যেগুলো আছে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাব কেন? আলিয়া ডেভিডকে তো নিয়ে আসলাম, দেখতে পারিসনি? আর আমার ব্যাপারে খুব ভালো করে খোঁজ নে, তাহলে জানতে পারবি আমি কে। ভেবেছিলাম সবকিছু গোপন রেখে আমি আমার সবকিছু করে যাব, কিন্তু তোর জন্য সবকিছু সম্ভব হলো না। তাই তোকে কি করে বাঁচিয়ে রাখি? তোর আপন মানুষগুলো অনেক কান্না করছে, বিশেষ করে আখি। কোনো কথাই শুনছে না। এত করে বললাম চল তোকে বিয়ে করে ফেলি, কিন্তু মেয়েটা রাজি হচ্ছে না। আর তোর মা শুধু এক কথা বলছে যে তুই নাকি আসবি বাঁচাতে। তুই যদি 10 মিনিটের মধ্যে না আছিস তাহলে তো আমি মেরে ফেলবো। দেখ, তোর সঙ্গে সকল সমস্যা আমার সঙ্গে, ওদের কোনো ক্ষতি করিস না। আমি 10 মিনিটের মধ্যেই আসছি। তারপর রাফাত তাড়াতাড়ি করে গাড়ি বের করে তার ঠিকানা অনুযায়ী যেতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল। আর তারপর গাড়ি রেখে রাফাত তার ব্যাগ নিয়ে সেখানে গোডাউনের ভেতরে প্রবেশ করলো। গোডাউনের ভেতরে প্রবেশ করতে করতে দেখতে পারলো মাকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে, সাথে আখিকেও। মা তখন ওদেরকে বলতে শুরু করলো, আমি বলছিলাম না আমার ছেলে ঠিকই আসবে আমাকে বাঁচানোর জন্য। তুই আমার ছেলেকে চিনিস না? তুই কার গায়ে হাত দিয়েছিস সেটা ভুলে গেছিস? যে ছেলে তার মাকে মশা কামড় দিলে সে মশাকে খুঁজে বের করে আনে, হাত ধরা তো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিস। সাহস থাকলে সামনাসামনি এসে লড়াই কর। কেন পেছন থেকে মাথায় আঘাত করে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? সামনাসামনি ফাইট করে তারপর যেটা বলবি আমরা সেটাই করব। তুই বিয়ে করতে বলিস না, আমি তোকেই বিয়ে করব। কনফিডেন্স খুব ভালো, কিন্তু এমন ওভার কনফিডেন্স একদম ভালো না। কিন্তু কে আছিস তাকে বুঝিয়ে দে আমরা কি করতে পারি, এই এমপি কি করতে পারে। তারপর সবাই রাফাতকে মারতে আসলো। রাফাত ওদেরকে মারতে শুরু করলো। আর তখন দেখলাম এমপি আখির দিকে এগিয়ে যাচ্ছে। রাফাত মারামারি বন্ধ করে দিল আর আখি এদিকে চোখ দিয়ে সাড়া দিল, কারণ তার হাত সে নিজেই খুলে ফেলেছে। আর আখি তার হাত খুলে ফেলার পরে সামনে থাকা রাফাতের দিকে ছুড়ে দিল। তারপর আখি এবং মাকে মুক্ত করে দিল। আর আখি মাকে সাইড করে আখিও গুলি করতে লাগলো। ওদেরকে আর ওখানে এমপির যত লোকজন ছিল সকলেই মারা গেল। আর এদিকে রাফাত এমপিকে গিয়ে মারতে শুরু করলো। আর তখন রাফাত তাকে বলতে লাগলো, তুই কি মনে করছিস সবাইকে ধরে দিয়ে তুই সারা জীবন এভাবেই থাকতে পারবি? হ্যাঁ, কখনোই না। বিদেশে পালিয়ে যেতে চেয়েছি, তাই না সারা জীবন জেলের ভিতরে বসে থাকবি?
তুই কিন্তু ভুল করছিস, আমার সঙ্গে বিদেশে কানেকশন আছে। পরে যদি জানতে পারে তাহলে তোকে বাঁচিয়ে রাখবে না, তোকে মেরে ফেলবে কিন্তু। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আপাতত তুই তোর নিজের চিন্তাটা কর। ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত জেলের ভিতরে পচে মরবি। তারপর রাফাত এমপিকে অ্যারেস্ট করলো, আর এমপিকে অ্যারেস্ট করে রাফাত সরাসরি নিয়ে আসলো কারাগারে। আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন কাজের মধ্যে। আর তখন এদিকে মা আখির সঙ্গে রাফাতের বিয়ের ব্যবস্থা করে ফেললো। আর দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আমার এবং আখির বিয়েটা হয়ে গেল। আসলে খুবই তাড়াতাড়ি করে তাদের বিয়েটা দেওয়া হয়েছে। হয়তো আখির জন্য বিয়েটা দিয়েছে মা। এখন রাফাত দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। তখন রাত 11টা বাজে। রাফাত 11টার সময় বাসর ঘরে প্রবেশ করলো। আর বাসর ঘরে প্রবেশ করেই রাফাত দরজা লাগিয়ে দিল। তখন বিছানায় তাকে দেখতে পারলো। রাফাত মানুষটা বিছানার মধ্যে লাল বেনারসি পরে বসে আছে। রাফাত দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরে রাফাতকে এসে পায়ে ধরে সালাম করলো। রাফাত তখন তাকে ধরে শক্ত করে জড়িয়ে ধরলো। তার শরীরে অন্যরকম একটা গ্রান আমার নাকে আসছে, যেটা রাফাতকে পাগল করে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে আখি তখন রাফাতকে বলতে লাগলো, এই যে স্যার, আপনার তো মতলব একদম সুবিধার মনে হচ্ছে না। দেখুন, আজকে কোনো কিছু হবে না। আমার কাছ থেকে আজকে দূরে দূরে থাকবেন। কেন গো, আজকে কি হরতাল দেখেছো নাকি? আর এমনি তো পুলিশরা মানুষ ভালো না, যতটা না মানুষের সেবা করে তার চেয়ে বেশি মানুষের ক্ষতি করে। তাই নাকি? তা আমারও কি কারো পিঠে গিয়ে চুলকানি দিয়ে আসি নাকি? তা আমরা কি কারো পিঠে গিয়ে চুলকানি দিয়ে আসি নাকি যে তুমি এইসব কথা বলছো? এই পুলিশকেই কিন্তু তোমার বিয়ে করতে হয়েছে। এটাই তো সমস্যা, লেডি পুলিশকে বিয়ে করে জীবন যেন হয়ে যাবে আমার। আজকে থেকে জীবনটা শেষ হয়ে গেল। রাফাত তখন আখিকে শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া দখল করে নিল। আর তখন সেও রাফাতকে রেসপন্স করতে লাগলো। আর 5 মিনিট পরে তাকে ছেড়ে দিল। আর তখন সে রাফাতকে শক্ত করে জড়িয়ে ধরলো। রাফাত তাকে কোলে করে নিয়ে বারান্দায় চলে আসলো। আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু তার চেয়ে বেশি সুন্দর লাগছে তার মানুষটাকে। আর তখন কানের কাছে এসে ফিস করে বলতে লাগলো, শোনো না, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার কাছে এত লজ্জা পাওয়ার কি আছে? কোনো কিছু বুঝতে পারছি না আমি। কি হয়েছে সরাসরি বলো। না মানে, বুঝতে পারতেছো না আমি কি বলতে চাচ্ছি? তোমাকে না বুঝাইলে নাই। আমি গেলাম, আমার ঘুম পেয়েছে। আর তুমি যদি আমাকে নাই বলো তাহলে আমি বুঝবো কি করে? আচ্ছা কি হয়েছে আমাকে বলো। কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কিন্তু এখন তো রাত 11টা বেজে গেছে। এখন তুমি কোনো কিছু করতে পারবে না। আরে আমি কি করতে পারবো না পারবো এটা তো তোমার দেখার বিষয় না। তোমার কি হয়েছে সেটা বলো। বাসা থেকে প্যাড আনতে ভুলে গেছি। আমি কি করব? এত কিছুর মধ্যে কি আর সবকিছু মনে থাকে? এখনই লাগবে নাকি সকাল পর্যন্ত চলবে? সকাল পর্যন্ত চললে আমি সকালে গিয়ে নিয়ে আসবো। যদি না হয় তাহলে এখনই গিয়ে নিয়ে আসি। এখনই তো লাগবে। তোমাদের সেই কখন আমি মেসেজ করেছি। এখনই তো লাগবে তোমাদের। আমি সেই কখন মেসেজ করে রেখেছি। তুমি তো মেসেজটা দেখলে না। কতগুলো কল দিল, তুমি কল ধরলে না। আসলে অফিসের লোকজন এসেছে ঢাকা থেকে, ওদেরকে একটু সময় দিতে হয়েছে, তাই কোনো কিছুই খেয়াল ছিল না আমার। তুমি চিন্তা করো না, নিয়ে আসছি 5 মিনিটের মধ্যে। তারপর রাফাত তাড়াতাড়ি করে বাইক বের করে বাহিরে চলে আসলো। আর বাহিরে এসে বাজারে একটা ফার্মেসি খোলা ছিল। আর ওখান থেকে রাফাত এটা নিয়ে তাড়াতাড়ি করে বাসায় ফিরলো। বাসায় ফেরার পরে রাফাত তার কাছে এটা দিয়ে বলল, যাও চেঞ্জ করে এসে, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। কালকে আবার আমাকে ঢাকা ফিরে যেতে হবে। পরের সপ্তাহে এসে মা বাবা তোমাকে নিয়ে যাব। এই কথা বললে যাব না কিন্তু আমি এখানেই বসে থাকবো। সাহস কত! বড় বিয়ে ঢাকা চলে যাবে। আমাকে রেখে গেলে আমাকে একসঙ্গে নিয়ে যেতে হবে, না হলে তোমাকে ছেড়ে দেব না। আচ্ছা ঠিক আছে, আগে তুমি এটা চেঞ্জ করে এসো, পরেরটা পরে দেখা যাবে। আগে সকাল হোক, তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। আকি ওয়াশরুমে চলে গেল। আর কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে চলে আসলো। আর এসেই আমার বুকের উপর শুয়ে পড়লো। আর তখন আমার কানের কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার? তুমি আমাকে আদর না করে এভাবে শুয়ে আছো কেন? তোমাকে অনেক আদর করতে হবে, এবং পেটে ব্যথা করছে, বুঝতে পারছো না কেন? রাফাত তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর সেও রাফাতকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবেই না হয় চলতে থাকুক।
তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভাইরাস আরও 4 ধরনের ভাইরাস ছড়িয়ে দেয় তার ফোনে, যাতে সে এই ফোনের মাধ্যমে আর কোনো রকম অশ্লীল ভিডিও রেকর্ড করতে না পারে। ধীরে ধীরে ফোনের গ্যালারি থেকে TTPE and WWIOU ডিভাইসের মাধ্যমে গ্যালারির মধ্যে থাকা সকল রকমের ডাটা নিজের হাতে নিয়ে আসে। সাথে সাথে ফোনটা অকেজো হয়ে যায়। সকল রকম ভিডিও এবং কন্ট্যাক্ট নম্বর এবং ফোনের সকল রকম আয়ত্ত নিজের আয়ত্তে নিয়ে আসে। সাথে সাথে ওদিকে সিগন্যাল পেয়ে যায় রাকিব দ্রুত ব্রাউজার থেকে বেরিয়ে যায় আর ফোন করে ভিক্টরকে বলে ওঠে, ভাই আমি বেরিয়ে গেছি, আপনি সব রকম ডাটা সংরক্ষণ করছেন তো? আমি যে কাজে হাত দিই সে কাজটা সম্পূর্ণ না করা অবধি ছাড়ি না। ওকে ভাই, ঠিক আছে। তারপর রাকিব ফোন কেটে দেয়। ভিক্টর ল্যাপটপ বন্ধ করে নিজের গোপন ব্যাগের ল্যাপটপটা ঢুকিয়ে নেয়। ভিক্টর আর ক্লাসে যায়নি, সেখানে ক্যাম্পাসে বসেছিল। ফোন বের করে মিন্টুকে বলে ওঠে, মিন্টু, কাজ শেষ, তুই তাদের দিকে নজর রাখবি এবং আমাকে ইনফরমেশন দিবি। ওকে ভাই, ঠিক আছে। ভিক্টর আর ক্লাস করবে না বলে আর কোনো রকম কথা না বাড়িয়ে বেরিয়ে যায় নিজের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে রকি লিখনকে বলছে, জানিস আজকে রাতে আবার একজনকে ব্ল্যাকমেল করব, দেখি সে কি বলে। ভিডিও করে রেখেছি রে। দেখ, এমনি তুই অনেক বড় অপরাধ করছিস, বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত আছিস, সাথে আমিও। আবার তুই এসব করছিস মানে তুই নিজের কবর নিজেই করেছিস। এসব বলে তারাও ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় ধীরে ধীরে। ক্যাম্পাস ছুটির দিকে ছাত্রছাত্রীরা যে যার মতো ক্লাস করছে, না করলে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখতে দেখতে ভার্সিটির সময় শেষ হয়ে যায়। এদিকে তানহা, মাফি এমনকি জান্নাত একটা রেস্টুরেন্টে গিয়েছে মাফির কাছ থেকে ট্রিট খাবে বলে প্রায় 5 ধরনের খাবার অর্ডার করেছে। কাচ্চি বিরিয়ানি, সাদা পোলাও, জর্দা পোলাও, চিংড়ি মাছের ভুনা, ছাগলের কলিজা ভুনা, মাছের কলিজা, আরও নানান ধরনের খাবারের এক পর্যায়ে তানহা বলে ওঠে, স্যার বলছি মাফি আজকে ট্রিটটা অসাধারণ দুর্দান্ত, জানিস কি? আমারও ইচ্ছা আছে ওই ভিক্টরকে যেদিন আমি নিজের সামনে দেখবো এবং তার সাথে কথা বলবো সেদিন তোদেরকে পেট পুড়ে খাওয়াবো। তুই যে আমাদের খাওয়াবি এটা আমরা দেখতে পাচ্ছি। তুই যে কত দিনে ধরিস আর কত দিনে যে খাওয়াস ততদিনে আমরাই না হয় খাওয়া হয়ে যাই। আরে পাগলি, ওই ব্যাটাকে আমি ধরেই ছাড়বো। চারদিকে আমি আমার খোঁচর লাগিয়েছি, জানিস আমার কতদিনের ইচ্ছা। তাকে আমি দেখবো কি করে, তার সাথে কথা বলবো কি করে, জানিস তার সবচেয়ে আমার কোনটা ভালো লাগে? তার কথা বলার স্টাইল, তার হাঁটা চলার স্টাইল, তার খুন করার স্টাইল। আই এম ইমপ্রেসড। হয়েছে তানহা, তুই থাম। যদি জানতে পারে তুই তাকে নিয়ে সমালোচনা করছিস তাহলে তোকে আগে বিয়ে করবে, তারপরে তোর সাথে ওই ভিক্টর কি করবে তুই নিজেও ভাবতে পারবি না। পরেটা পরে দেখা যাবে, এখন যেটা হবে শুধু সেটা নিয়ে ভাব। আর হ্যাঁ, তোদেরকে আমি বলতে ভুলে গেছি, কালকে আমি দেখা করতে যাচ্ছি ওই অফিসার নীরবের সাথে। ভার্সিটিতে যে মেয়েটা ফাঁসি লাগিয়েছিল ওর রিপোর্টটা কি বেরিয়েছে সেটা জানার জন্য। তোরা কি যাবি? না রে, আমার যাওয়া হবে না, কারণ ভাইয়া সব জানতে পারলে ভীষণ বকা দেবে আমাকে। একদিন তোর ভাইকে আমার সাথে দেখা করাস। আর জান্নাত, তুই যাবি নাকি আমার সাথে দেখা করতে? না রে, আমিও যেতে পারবো না, কারণ তুই যাবি তোর সাংবাদিকতার রিপোর্টের জন্য, তুই যাবি তদন্ত করতে, আর আমি কি জন্য যাব? ওকে, ঠিক আছে, এখন তাহলে চল, কারণ কালকে আমায় আবার দেখা করতে হবে পুলিশ অফিসার নীরবের সাথে। ওই কেসটার ব্যাপারে কেন সে ফাঁসি লাগিয়েছে এটা নিয়ে অনেক তদন্ত করতে হবে এবং মানুষকে জানাতে হবে এর আসল সত্যি কাহিনীটা কি। ওকে, ঠিক আছে, চল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তারা তাদের নিজেদের নিজ বাড়িতে পৌঁছে যায়। এদিকে ভিক্টর তার বাংলোতে এসে তার সাইবার ওয়ার্ল্ডের সিক্রেট রুমে প্রবেশ করে। সেখানে রাকিব বসে আছে আগে থেকেই। রাকিব ভিক্টরকে দেখে বলে ওঠে, ভাই আপনার কথা মতো ভিডিওগুলো আমি আলাদা আলাদা করে রাখিছি। ওকে দাও, আমি ভিডিওগুলো দেখে একবার চেক করি। তারপর
ভিক্টর ওরফে সেলিম রকির ফোন থেকে নিয়ে আসা হ্যাকিং করার সব ভিডিও একের পর এক দেখতে থাকে। এক পর্যায়ে সেলিমের একটি ভিডিওতে তার চোখ আটকে যায়। এক দৃষ্টিতে ভিডিওটার দিকে তাকিয়ে আছে। তার সামনে একদম পরিষ্কার হয়ে যায় মেয়েটি আত্মহত্যা কেন করেছিল। ভার্সিটির সে 5তলা ভবনের রশি দিয়ে ভিডিওটাতে স্পষ্ট দেখাচ্ছে সেদিনের সেই মেয়েটি রকি অশ্লীল কিছু ভিডিও, আর এই ভিডিওগুলোর মাধ্যমেই ব্ল্যাকমেল করছিল রকি মেয়েটিকে। মেয়েটি কোনো কিছু উপায় না পেয়ে আত্মহত্যাটাই বেছে নেয়। পৃথিবীর এই মায়াটাকে ছেড়ে চলে যায় দূর আকাশের সেই তলদেশ পাতালে। ভিক্টরের এসব দেখে মাথায় আগুন চড়ে যায়, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। তবুও নিজের রাগটাকে কন্ট্রোল করে একের পর এক ভিডিও দেখতে থাকে। প্রায় 10 থেকে 15টা মেয়ের ভিডিও তার সাথে করে রাখা হয়েছে, যেগুলো দিয়ে ব্ল্যাকমেল করে খুব সহজে মেয়েগুলোকে আজকেও সে একই কাজ করতে যাচ্ছে। এসব দেখে মাথা তার ছিঁড়ে যায়। এটা দেখে ভিক্টর বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চাটাকে পাতাল থেকে হলেও বের করেন। ভিক্টরের এরকম ভয়াবহ রূপ দেখে উপস্থিত থাকা রাকিব সহ সবাই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করছে। রাকিব কি বলবে কি করবে ভেবে পায় না, তাই দ্রুত মেসেজ পাঠিয়ে দেয় জিমেইলের মাধ্যমে একটা আউট ব্রাউজ ইউজ করে মিন্টুর কাছে। মিন্টু SMS পাওয়ার সাথে সাথে রওনা দেয় তাদের গোপন আস্তানার উদ্দেশ্যে। রাকিব বলে ওঠে, ভাই আপনি শান্ত হন, আপনি রেগে যাবেন না। ভাই আপনার ব্যাপারটা দেখেছি, ও আপনার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। ওকে পাতাল থেকে হলেও আমরা বের করে আপনার সামনে না হাজির করব। যত দ্রুত সম্ভব হয় তাকে নিয়ে। ওকে ভাই, ঠিক আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে রাকিবের ফোনটা অকেজো হয়ে গেছে, সকল ভিডিও রিমুভ হয়ে গেছে। এটা নিয়ে রকি বেশ টেনশনে আছে। রকি লিখনকে জানালে লিখন বলে এটা একমাত্র ভিক্টরের কাজ। ভিক্টরের নামটা শুনে এবার রকি যেন বেশ ঘাবড়ে যায়। তবুও সে তার অনুসন্ধানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভিক্টরের লোকেরা বেরিয়ে গেছে যাতে রকিকে ধরতে পারে। এদিকে রকির ফোনে ভিডিওগুলো নেই বলে সে কি করবে কোনো কিছু বুঝে উঠতে পারে না। আবার অন্যদিকে তানহা কালকে পুলিশ অফিসার নীরবকে কি প্রশ্ন করবে সে নিয়ে স্ক্রিপ্টে বারবার কাগজ কলমে লিখতে শুরু করেছে। ওইদিকে আবার অফিসের সিকিউরিটি সাইবার ঘুরে ঘুরে চেক করছিল এতক্ষণ ভিক্টর। তখনই ভিক্টরের ফোনের মেইল বক্সে একটি মেসেজ আসে। মেসেজটি করেছে তার অফিসের পিএ সীতা। দ্রুত মেসেজটা সেন্ড করেন ভিক্টর। তারই কিছুক্ষণ পরে সীতা ফোন করে ভিক্টরকে। ফোন রিসিভ করতেই সীতা বলে ওঠে, স্যার এদিকে অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আপনি 2 দিন ধরে কোম্পানিতে আসেননি, এর মধ্যে কোম্পানিতে ভেজাল দ্রব্য পাওয়া গেছে। আনমনে কাজ করছিল ভিক্টর। সীতার কথা শুনে চমকে উঠে ভিক্টর দ্রুত তার সাইবারে প্রবেশ করে আর বলে ওঠে, ভেজাল দ্রব্য পাওয়া গেছে মানেটা কি? স্যার আমাদের কোম্পানির ম্যানেজার সে এসব করেছে। উনি কোম্পানির টাকা এবং সাইবার এবং খারাপ পণ্য দ্রব্য কোম্পানিতে ইউজ করেছে, যেটা আজকে আমি খবর পেয়েছি, এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করে তিনি বিদেশে তার ছেলেকে পাঠাচ্ছে এই কোম্পানিটা দখল করার জন্য। তুমি এখন আমাকে খবর দিচ্ছ? তোমাকে আমি আমার পিএ হিসেবে কি জন্য রেখেছি? সরি স্যার, আমি মনে করেছিলাম যে আপনি সাইবারের সবকিছু চেক করেছেন, এবং আমি পরে দেখলাম যে আপনি এই বিষয়ে কোনো কিছুই জানেন না। তাই এখন আপনাকে দ্রুত খবরটা জানালাম। আমার মনে হয় কোম্পানিটা তার ছেলে দখল নিতে আসবে, কারণ কোম্পানির কাগজে উনি গন্ডগোল করেছেন। আমি খবর পেয়েছি এবং 2 দিন ধরে তিনি অফিসে আসছেন না। সীতার কথা শুনে পুরো রাগে কটমট করতে থাকে সেলিম ওরফে ভিক্টর। সে ভাবতে থাকে তার বাবা কোম্পানিতে থাকা সত্ত্বেও কি করে এসব সে করতে পারলো বেইমানি তাদের সাথে। ভিক্টর কি করবে তার মাথায় আসতেছে না। ভিক্টর পরিশেষে বলে ওঠে ভিক্টর সীতার উদ্দেশ্যে, তুমি খবর নাও শালা কুত্তার বাচ্চা কোথায় আছে, আর আমি এদিকে সামলাচ্ছি। ওকে স্যার, ঠিক আছে। এই বলে দ্রুত ফোন কেটে দেয় ভিক্টর এবং দ্রুত নিজের সার্ভারে প্রবেশ করে। VJKTWO 1.5 নিজের অফিসের ব্যাকগ্রাউন্ড ফাইলটা ওপেন করে, যেখানে অফিসের সকল রকম ডকুমেন্ট ছিল। ফাইলটা ওপেন করে নিজের কম্পিউটার অপারেটিং সিস্টেম ব্যবহার করে কম্পিউটারের পিন কোড ইউজ করে
2504-123 পিনকোডটি অফিসে ব্যবহার করে দেখা ডকুমেন্টস এবং তাদের অফিস কোম্পানির মেডিসিন, অন্য দ্রব্য এবং মালপত্র যত সব আছে সবগুলোতে গন্ডগোল। এটা দেখে দ্রুত ফোন করে মিন্টু আর রাকিবকে। তারপর গ্রুপ কলে অ্যাড হওয়ার সাথে সাথে ভিক্টর বলে ওঠে, রাকিব, আমার কোম্পানির সাইবারের সকল রকম ডকুমেন্ট ফিরিয়ে আনতে হবে তোকে। জি ভাই, আমি সকল রকম তথ্য পেয়েছি যে আপনার কোম্পানির সকল রকম ডকুমেন্টস এবং ইনফরমেশন ওই শালা নিমুখ হারামির বাচ্চাটা নিজের নামে নিজের আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করেছি। আমি সকল রকম ঢুকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। সাইবার ওয়ার্ল্ডে 3 নম্বর ফাইনাল 4 কোড ডিজিট ইউজ করে আমাদের ব্যাংকে যত কোটি টাকা আছে তার 16 কোটি টাকা 4 নম্বর কোডের পিন কোডটা আপনি আমাকে মেসেজ করে পাঠান। তোমার যা যা করার তাই করো, আর মিন্টু তুমি ওকে খুঁজে বের করো। জি ভাই, আমি সর্বদা প্রস্তুত। আমাদের কাছে প্রায় 1,500 ছেলে আছে এই শহরে, আমি সবাইকে লাগিয়ে দিয়েছি। আমাদের বিদেশে 18,000 সাইবার ওয়ার্ল্ডের সিকিউরিটি সিস্টেম আছে, যেখানে খুব সহজে আমরা আমাদের ম্যানেজারের সকল তথ্য পেতে পারি। যা যা করা লাগে তাই করো, যাতে আমি আমার সবকিছু ফিরে পাই। এই বিষয়ে বাবা যাতে কিছু না জানে। ওকে ভাই, ঠিক আছে। এই বলে তারা ফোন কেটে দেয়। ভিক্টর একের পর এক সিকিউরিটি সিস্টেম ব্রাউজার ইউজ করে তার হারিয়ে যাওয়া সকল তথ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। 3 নম্বর কোর্টের 4 নম্বর DWX ব্রাউজারটি ইউজ করে বিদেশের সাইবার অফিসে কিছু ইনফরমেশন লিখে পাঠায়, যেগুলোতে লেখা ছিল আমার কোম্পানির সকল ডকুমেন্টস আমার অফিসের ম্যানেজার হ্যাক করে নিয়েছে। দ্রুত এগুলো ফিরিয়ে আনার চেষ্টা করো এবং লোকেশন ট্র্যাক করো, সে কথাই আছে। এগুলো দিয়ে সে দেশে এবং দেশের বাইরে রাজত্ব করতে চায়। এই সম্পদগুলো আমার অফিসের প্রত্যেকটির সম্পদ। আমি আমার দেশবাসীর জন্য উৎসর্গ করেছিলাম এবং আমি আমার দেশের উন্নয়নের কাজ করেছিলাম, কিন্তু আমার অফিসের ম্যানেজার আমার সকল সিকিউরিটি সিস্টেম জানতো, যার কারণে সে খুব সহজে হ্যাকিং করে আমার সকল তথ্য নিয়ে চলে গেছে কোনো এক অজানা গন্তব্যে। তাই দ্রুত খুঁজে বের করার চেষ্টা করো। ভিক্টরের মেসেজটা পাওয়ার সাথে সাথে বিদেশে থাকা তার সাইবার ওয়ার্ল্ডের অফিসটা কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছে না। ভিক্টর একের পর এক ব্রাউজ ইউজ করে চলেছে। এদিকে তানহা কাল সে কলেজের ব্যাপারটা নিয়ে পুলিশ অফিসার নীরবের সাথে কথা বলবে বলে পূর্ব প্রস্তুতি নিচ্ছে এবং তার অফিসের সিনিয়র অফিসারকে ফোন করে বলে ওঠে, স্যার আমি তানহা বলছি। স্যার আমাদের কলেজে যে মেয়েটি ফাঁসি লাগিয়েছিল তার ফরেন্সিক ল্যাব রিপোর্টটি এসেছে, তো আমি চাচ্ছি পুলিশ অফিসার নীরবের সাথে কথা বলতে। আপনি কি বলেন? হ্যাঁ ঠিক আছে, তুমি সকল রকম তথ্য ইনফরমেশন ভালো করে পুলিশ অফিসার নীরবের কাছ থেকে সকল ইনফরমেশন কালেক্ট করে তুমি আমাদের অফিসে চলে আসবে। ঠিক আছে স্যার, আমি চাচ্ছি যে কাল সকালে অফিসে নীরবের সাথে আমি কথা বলবো। তার আগে আপনি ওনাকে জানিয়ে দিবেন যে আমি ওনার অফিসে যাচ্ছি। যদি উনি আমাদের সাথে কথা বলতে না চান, তাই আপনি ওনাকে আগে থেকে জানিয়ে দিবেন। ওকে ঠিক আছে তানহা, আমি তাকে জানিয়ে দেব। তুমি সকল রকম পূর্ব প্রস্তুতি নিয়ে নেবে। ওকে স্যার, ঠিক আছে, আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে যাব এবং আপনি আগে থেকে জানিয়ে দিবেন। তাহলে স্যার এখন রাখি, গুড নাইট, শুভরাত্রি। এই কথা বলে ফোন কেটে দেয় তানহা। এদিকে এখনো ভিক্টর একের পর এক ব্রাউজার ইউজ করে তার সকল ডকুমেন্টস ফিরিয়ে আনার চেষ্টা করছে। ওদিকে বিদেশি সাইবার অফিসে হ্যাকিং হয়ে যাওয়া অফিসের ডকুমেন্টস ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু কোনো কুলকিনারা করতে পারছে না, কেননা সকল ডকুমেন্টস সাইবার ওয়ার্ল্ডের অফিস হ্যাকার DW125 অফিসের সকল ফাইল ডকুমেন্টস চুরি করে বর্তমানে নিজের কাছেই রেখেছে। তাই সেলিম অর্থাৎ ভিক্টর কোনো কিছু করতে পারছে না। অফিসের এত সব ঘটনা ঘটেছে, অথচ সেলিম ওরফে ভিক্টরের পরিবার কোনো কিছুই জানে না। এদিকে রকির ফোন থেকে ভিডিওগুলো হ্যাকিং করে নিয়ে আসার পরে কিছু ভিডিও নিজের কাছে রাখে আর কিছু ডিলিট করে দেয়। এদিকে রকি আজকে তো সেই অপকর্ম কাজের জন্য বেরিয়ে গেছে একটি নাইট ক্লাবে। অনেক পার্টি করে রকি ও লিখন, তারপর তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে মিম, রকি আর লিখন আছে। তারপর রকি সেই গাড়িটা স্টার্ট দেয়। কিছুক্ষণ
খানিক কিছু পথ চলার পরে গাড়িটা নিজে থেকেই নষ্ট হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় গাড়ির। তাই লিখন, রকি এবং মিম গাড়ি থেকে নেমে আসে। গাড়ির অবস্থা নাজেহাল, তাই রকি বলে ওঠে, হে লিটন, তুই গাড়িটাকে মেরামত করে নিয়ে আসিস, ততক্ষণ আমি রওনা দেই এনজয় করার জন্য। কিন্তু আমি এই জনশূন্য এলাকায় একাই থাকবো, আর তোরা চলে যাবি আমায় রেখে। ওহ লিটন, কি সব রাবিশ কথা বলছিস? তুই গাড়ি মেরামত করে চলে আসিস, আমরা আসি। ওকে ঠিক আছে, তোরা যেহেতু যেতে চাইছিস যা তো, এনজয় ভালো করে করিস, ঠিক আছে? আর একটু সাবধানে থাকবি, কারণ ভিক্টর পুরো এলাকাতে তোদের খুঁজে বেড়াচ্ছে, আমি খবর পেয়েছিলাম। তাই এনজয় ইজ লাইফ। ওকে ভাই, ঠিক আছে। তারপর রকি এবং মিম বেরিয়ে যায় পায়ে হেঁটে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে লিখন গাড়িটাকে মেরামত করতে লেগে পড়ে উঠেছে। এই জনশূন্য এলাকা নিস্তব্ধ পরিবেশে রাস্তার দুই পাশে গাছের সারি দিয়ে চলে গেছে। এই পাকা রাস্তাটি বেশ ভালোই অন্ধকার, চাঁদের আলো, আকাশের তারা, বেশ হালকা আলো আছে, পরিবেশটা মনোমুগ্ধকর। রাত 12টা কিংবা 12:30 বাজে। পায়ে হেঁটে দুজনে এগিয়ে যাচ্ছে তাদের অজানা নিজ গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে পাখির কিচিরমিচির শব্দ, রাস্তার দুই সাইডে ঝোপঝাড়ের পাতা নড়াচড়ার আওয়াজ, বেশ পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবুও তারা সেদিকে লক্ষ্য না করে এগিয়ে যেতে নিয়েছে। খানিকটা দূরে দেখা যাচ্ছে গাড়ির আলোর বাতি জ্বলছে। দুজনে সেই গাড়ির আলোকে অনুসরণ করে এগিয়ে যেতে নিয়েছে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কয়েক মিনিটের মধ্যে গাড়ির কাছে এসে পৌঁছায় তারা। গাড়ির ড্রাইভার এই জনশূন্য এলাকায় তার যাত্রীদের পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিল। হঠাৎ তার স্মোকিং করার নেশা লাগে, তাই সে গাড়ির পাশে রেখে স্মোকিং করতে থাকে। আর সেখানে রকি ও মিম পৌঁছে যায়। রকি বলে ওঠে, হে ড্রাইভার, আমাদের AIFC রোডে পৌঁছে দেবে, বিনিময়ে তোমাকে ডবল টাকা দেওয়া হবে। লোকটা হঠাৎ করে এমন কারো গলার শব্দ শুনতে পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় একটি ছেলে ও একটি মেয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে মাতাল অবস্থা, মদ খেয়েছে। এবার সেই গাড়ির লোকটি তাদের সামনে এগিয়ে এসে বলে ওঠে, না ভাই, এখন কোথাও যেতে পারবো না, কারণ আমি একমাত্র যাত্রীদের তাদের নিজ গন্তব্যে পৌঁছে দিয়ে আমি আমার নিজ গন্তব্যে রওনা দিয়েছি। তাই রাত 1টার দিকে আমি আর কোনো যাত্রীকে নিয়ে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারবো না। রকি এই কথা শুনে একেবারে রেগে যায়। মনে হয় এখনই লোকটাকে জীবিত মেরে ফেলবে, এমন তার অবস্থা। তবুও নিজেকে একটু কন্ট্রোল করে রকি বলে ওঠে, দেখুন ভাই, আপনি এখান থেকে যেতে মিনিমাম 500 টাকা ভাড়া নেবেন দুজনের, ঠিক আছে? যেহেতু এই রাতে আপনি আর ভাড়া মারবেন না, কিন্তু সেক্ষেত্রে আমি আপনাকে 5000 টাকা দেব। তবুও কি আপনি আমাদের পৌঁছে দেবেন না আমাদের নিজের গন্তব্যের উদ্দেশ্যে? 5000 টাকা দেবেন? তাহলে তো যাওয়া যায়, তবে টাকাটা আমাকে অগ্রিম দিতে হবে, এবং আমি আপনাদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার সাথে সাথে আপনারা গাড়ি থেকে নেমে যাবেন, কারণ অনেক সময় তাদের বাড়িতে পৌঁছে দাও মালপত্র, এসব আমার ভালো লাগে না। আপনারা নিজেদের মালপত্র নিজেরাই বাড়িতে ভেতরে নিয়ে যাবেন। ভাই, তোর গাড়িতে কোনো কিছুই নিয়ে যেতে হবে না, তুই শুধু আমাদের দুইজনকেই নিয়ে যাবি, আর তোকে কিছু করতেই হবে না। এই নে তোর 5000 টাকা। ওকে চলেন, যেতে 5000 টাকা দিচ্ছেন, আর আপনারা দুজন মাত্র, তাই পৌঁছে দিচ্ছি। আর এই রাতেই পাবনার কোথাও যাবেন? আসুন, গাড়ির ভিতরে বসুন, আর আপনাদের ঠিকানাটা বলুন। আমি আপনাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে দিয়ে আমিও আমার নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তারপর লোকটি রকি আর মিমকে নিয়ে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে লিখন একাই গাড়ি ঠিক করতে লেগে পড়েছে। খানিকটা কিছু পথ যেতে না যেতেই মিম নামের সেই মেয়েটিকে রকি তার নিজের কোলে এনে বসায়। ড্রাইভার সব তার সামনে থাকা গাড়ির গ্লাসে দেখতে পাচ্ছে। এবার রকি মেয়েটির সাথে অশ্লীল কাজে মেতে ওঠে। রকি এরপর সারা শরীরে হাত দিতে থাকে। ড্রাইভার এসব দেখছে। তারা অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় দুজনে গাড়ির ভেতরে। এবার ড্রাইভার গাড়ি ব্রেক করে দেয়। রকি বলে ওঠে, কি রে বেটা, তুই গাড়ির ব্রেক করলি কেন? গাড়িটাকে চালিয়ে যা। রকির এই কথা শুনে এবার গাড়ির ড্রাইভার বেশ রেগে যায়। বেশ জোরে চিৎকার দিয়ে গাড়ির ড্রাইভার এইবার রকির উদ্দেশ্যে বলে ওঠে, দেখ ভাই, তুই আমারে 5000 টাকা দিতে চেয়েছিস, আমি রাজি হয়েছি, তাই তোদের গাড়িতে নিয়ে তোদের নিজ গন্তব্যের দেশে পৌঁছে দিছি। কিন্তু আমার গাড়িতে এসব চলবে না, যেটা তোরা করছিস। আমি থাকতে আমার গাড়িতে কোনো রকম নোংরামো কাজ চলবে না।
তোরা গাড়ি থেকে নেমে যা, কিভাবে যাবি সেটা তোদের ব্যাপার। আরে আমরা কি করছি না করছি এদিকে তুই কেন দেখছিস? তুই গাড়ি চালিয়ে যা, টাকা নিয়ে নিস প্রয়োজনে, তোকে আরো 5,000 টাকা বেশি দেব, তবুও আমাদের নিয়ে চল। আর আমরা এদিকে কি করছি না করছি এটা দেখার তোর দরকার কি? তুই ড্রাইভারের মতো থাক। তুই যদি আর একটাও কথা বলিস তোকে এখানে জীবিত মেরে ফেলবো। রকির এরকম কথা শুনে গাড়ির ড্রাইভার বেশ রেগে যায়। তাই গাড়ি থেকে নেমে এসে গাড়ির জানালা খুলে রকিকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে আর বলে ওঠে, কি বললি? তুই আমাকে মেরে ফেলবি? তোর কলিজাটা বের করে রাস্তার কুকুরদের খাবো। তুই জানিস আমি কে? আর আমি ড্রাইভার হতে পারি, কিন্তু তোদের মতো জানারদের শিক্ষা দেওয়ার জন্য আমি একাই 100। কোনো কথা না বলে এখান থেকে চুপচাপ কেটে পড়। ড্রাইভারটা যখনই চলে যেতে নিবে তখনই রকি তার পায়ের কাছে গাছের শুকনো ডাল পড়ে থাকতে দেখে সেটা তুলে নিয়ে পিঠের মধ্যে ঢুকিয়ে দেয় সেই গাড়ি চালকটির। আসলে তাকে জানোয়ার বলাতে রকি রেগে যায়, তাই সে গাড়ির ড্রাইভারকে গাছের ডাল দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে এফোর ওফোর করে দেয়। তারপর রাগের মাথায় ড্রাইভারকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রকি একের পর সেই গাছের শুকনো ডাল দিয়ে আঘাত করতে থাকে, নৃশংসভাবে হত্যা করে সেই গাড়ির ড্রাইভারটিকে। তারপর আবার মিমকে নিয়ে গাড়ির ভেতরে যায়। তারপর জোর করে মেয়েটির সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়ে। এদিকে লিখনও গাড়ি ঠিক করে তার নিজ বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যায়। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। পরের দিন সকালে তানহা রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে গিয়ে তানহা বলে ওঠে, হ্যালো স্যার, আমি রিপোর্টার তানহা। আমি সেদিন কলেজে ঘটে যাওয়া মেয়েটির মার্ডার কেসের তদন্তের পরে মেয়েটির ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে রিপোর্টটা এসেছে সেই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। রিপোর্টার তানহার মুখের কথা শুনে এবার এসআই নীরব বলে ওঠে, জি মিস্টার তানা, আমাকে আগে থেকে রমজান সাহেব জানিয়ে রেখেছিল। আমি সকল রকম ফাইল এবং এভিডেন্স রেখেছি আপনার জন্য। আপনার কি কি প্রশ্ন করার আছে আমাকে করতে পারেন, আমি তাই আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম। জি, আপনারা সেদিন ভার্সিটি থেকে মেয়েটির লাশটা উদ্ধার করার পর তার রিপোর্ট কি বেরিয়েছে আমি সেই সম্বন্ধে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি এবং আমাদের শ্রোতাবিন্দুদের জানাতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ফরেনসিক ল্যাবরেটরি থেকে লাস্টের সকল তথ্য পেয়েছি। মেয়েটিকে অনেকবার খারাপ কাজের জন্য ইউজ করা হয়েছে এবং মেয়েটি নিজে থেকে ফাঁসি লাগিয়েছে। তবে আমরা এটা এখনো খুঁজে বের করতে পারিনি যে কি কারণে বিডি নিজেই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এই কি ছিল আপনাদের কাছ থেকে সর্বশেষ পাওয়া ভার্সিটির খবর? আপনারা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করুন এর কারণটা কি, কারণ আইনের আয়তনে শাস্তি দিতে হবে অপরাধীকে। তাহলে আজকে আমরা চলি। আমাদের সময় দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম, এটা আমাদের দায়িত্ব। তারপর তানহা থানা থেকে বেরিয়ে গেটের বাইরে আসতে না আসতে রমজান সাহেব ফোন করে বলে ওঠে, হ্যালো তানহা, তোমার যদি থানায় রিপোর্ট করা শেষ হয়ে থাকে তাহলে দ্রুত তুমি মৌলভীবাজারের কাছে যাও, কারণ ওখানে একটা মার্ডার হয়েছে। কে একজন ট্যাক্সি চালক ড্রাইভারকে কুপিয়ে হত্যা করেছে নৃশংসভাবে। কি বলছেন স্যার? আমি এখনই বের হচ্ছি মৌলভীবাজারের কাজের উদ্দেশ্যে। আপনি আরেকজন আমাদের কয়েকজন রিপোর্টার সাহেবকে পাঠিয়ে দিন যাতে তদন্ত করতে অসুবিধা না হয়। আমি কিছু অফিসার পাঠিয়ে দিচ্ছি, দ্রুত তুমি সবকিছুর ব্যবস্থা করো। ওকে স্যার। তানহা এই বলে ফোন কেটে দেয় মৌলভীবাজারে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে ভিক্টর দিনরাত জেগে তার অফিসের সকল রকম ডকুমেন্টস ফিরিয়ে আনার চেষ্টা করছে। তার অফিস থেকে ফোন করেছে রাকিব, পেয়েছে মেইল আইডিতে লিংক জিপিএস লেখা আছে GHOP হাউসওয়াইফ ফাইল নামে। এটি একটি অফিসের সিকিউরিটি সিস্টেমে লক করে রাখা হয়েছে। সকল ডকুমেন্টস থেকে জানা গেছে তারা দেশে আছে, কিন্তু তাদের সকল সম্পদ দেশের বাইরে রাখা হয়েছে। এই খবরটা পেয়ে রাকিব দ্রুত ফোন করে ভিক্টরকে ফোন রিসিভ করতেই রাকিব বলে ওঠে, হ্যালো ভাই, খবর পেয়েছি বর্তমানে রাখা হয়েছে এবং তারা এখনো দেশের ভেতরে আছে, দেশের বাইরে যায়নি। আমরা খুব সহজেই তাদেরকে ধরতে পারবো। এই কথা শুনে যেন রাগে ফেটে যাচ্ছে ভিক্টর। গোপন সূত্রে বলে ওঠে, যত দ্রুত সম্ভব সে কোথায় আছে খোঁজ নেই। ওকে ভাই, দেখছি। ঠিক আছে। তারপর এদিকে তানহা বেরিয়ে যায় ঘটনাস্থলে। যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে
পৌঁছে যায় তানহা। সেখানে গিয়ে দেখতে পায় মানুষের বিশাল এক সমাবেশ লেগে গেছে। এত মানুষের ভিড় ঠেলে তানহা সামনে এগিয়ে যায়। সামনের মানুষগুলোকে হটিয়ে সামনের দিকে এগিয়ে ক্যামেরা ওপেন করে লাইভ অন টিভি চ্যানেল চালু করে বলে ওঠে, আমি আছি আপনাদের সাথে তানহা, লাইভ টিভি চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মৌলভীবাজারের কাছে বিরাট মানুষের সমাগম লেগে গেছে, কারণ এখানে একটা ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করা হয়েছে। তো আবার গাছের শুকনো ডাল দিয়ে তাই মানুষ দলে দলে এসে যোগদান করছে এই সমাবেশে। পুলিশ এসেছে তদন্ত করতে, লাশকে পাঠিয়ে দেওয়া হয়েছে ফরেন ল্যাবরেটরিতে। মানুষের সমাগম এবং ধীরে ধীরে মানুষ কমতে শুরু করেছে। চলুন আমরা তাহলে ঘুরে আসি ইন্সপেক্টর নীরবের কাছ থেকে। হ্যালো স্যার, আপনাদের কি মনে হয় এই খুনটা কে করতে পারে? রিপোর্টার তানহার কথা শুনে পুলিশ ইন্সপেক্টর এসআই নীরব পেছন ঘুরে তাকায় এবং তানহার বলা কথার প্রতি উত্তর দিয়ে বলে ওঠে, দেখুন, আমরা এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না, তবে লাশটার পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা জানতে পারবো। তখন আপনাদের আমরা ডেকে সবটা জানানোর চেষ্টা করব। আপনারা এতক্ষণ শুনছিলেন লাইভ টিভি টেলিকাস্ট, আর আমি আপনাদের সাথে ছিলাম তানহা। তো সর্বশেষ খবর পাওয়া এখান থেকেই শেষ। তো পরবর্তী খবর পেতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। তানহা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেলে ঘরের মধ্যে বসে তানহা কাজ করছে। তখনই ফোন আসে মাফির। তানহা রিসিভ করতেই বলে ওঠে, কিরে, তোর কি এখন আমার কথা মনে পড়লো যে তুই এখন আমাকে ফোন দিলি? শোন, আমি তোদেরকে কালকে আমার বাসায় আসার জন্য নিমন্ত্রণ করলাম। আমি জান্নাতকে ফোন করে বলে দিয়েছি তুই চলে আসবি কালকে। কি ব্যাপার বলতো? এতদিন আমরা নিজ থেকে যেতে চেয়েছি তোর বাসায়, কিন্তু তুই নিয়ে যাসনি, আর আজকে নিজে থেকে আমাদের নেমন্তন্ন করছিস, তাও আবার আমাদের দুজনকে। আর বলিস না, আজকে বাবা আর ভাইয়া আমার বাসায় নেই, তো তাই তোদের নিয়ে আসছি। আমার মা দেখতে চেয়েছে তোকে, আর এতদিন ভাইয়ার বারণ ছিল তাই তোদেরকে নিয়ে আসেনি। ভাইয়া আবু আমাদের কোম্পানির কাজে গেছে, আমাদের ম্যানেজারকে কোম্পানিটা নিজের নামে লিখে নিয়েছে, এই জন্যই সে কাজে গিয়েছে। ওকে, ঠিক আছে, আমরা আজকে যাব, তুই আমাদের নিতে আসবি। ওকে। তারপর মাফি জান্নাতকে ফোন করে জান্নাত রিসিভ করতেই মাফি বলে ওঠে, হ্যালো জান্নাত, তোরা তানহার আজকে আমার বাসা নেমন্তন্ন, সময় মতো চলে আসিস। ওকে, ঠিক আছে রে, তুই যদি এতদিন পর দাওয়াত দিয়েছিস অবশ্যই আমি যাব, তবে আমাদের তোকে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমি যাব না। ওকে। তারপর মাফি ফোন কেটে দেয়। এদিকে ভিক্টর ও তার বাবা কোম্পানির অন্য ম্যানেজারদের সাথে এবং আরও অন্যান্য কোম্পানিদের সাথে মিটিং করছে, কিভাবে তাদের কোম্পানিটাকে ফিরিয়ে আনা যায়। একের পর এক কোম্পানির সাথে মিটিং করতেছে, ডকুমেন্ট ফাইল দেখাচ্ছে, সাইবার হ্যাক করে সবকিছু সেভার তদন্ত করে এনেছে। ভিক্টরের লোকেরা চারদিক দিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। এদিকে পুলিশ বাহিনী ও খোঁজ খবর লাগিয়ে দিয়েছে। অন্যদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। এদিকে রনি ও লিখন অবৈধ কিছু খাবার দেশের ভেতরে নিয়ে আসে। খবর পেয়ে ভিক্টরের লোকেরা বাধা দিতে গেছে। মাফির সাথে পরিচয় করে দেয়। জান্নাত ও তানহার সাথে পরিচয় হয়ে তারা খোশ গল্প করতে বসে যায়। আনন্দের মধ্যে দিয়ে দিনটি তাদের কেটে যায়। তারপর কিছু সময় পর তারা মাফির বাসা থেকে চলে যায়। মাফিও চলে আসে নিজের বাড়িতে, জান্নাত চলে যায় নিজের বাড়িতে, আর তানহা এখনো বাজারে কেনাকাটা করছে। কম্পিউটারের সার্ভারে বসে সেলিম রেজা ওরফে ভিক্টর কিছু একটা কারসাজি করছে। তখনই ফোন করে রাকিব আর বলে ওঠে, হ্যালো ভাই, বর্তমান রকি মৌলভীবাজের 4 নম্বর গলি 3 নম্বর গোডাউনে আসে, এবং কালকে যে মার্ডারটা হয়েছিল ওই মার্ডারটার পেছনেই রকির হাত আছে। আমরা একটা সিসিটিভি ফুটেজ দেখেছি এবং আপনার সাইবারের 420 ওয়ার্ল্ড ক্যাপ2 সাইবার হাউসের গ্রুপ নিয়ে দেখেছি। এখন আরেকটা চমক খবর দেওয়া হবে, সেটা আপনাকে মিন্টু কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি দেখছি চেক করে। এই বলে ফোন কেটে দেয় রাকিব। অফিসের সাইবারে বসে কাজ করতে থাকে ভিক্টর। এদিকে কিছুক্ষণের মধ্যে ফোন করে মিন্টু ভিক্টরকে। রিসিভ করেই বলে ওঠে, কি বলবি দ্রুত বল, কারণ আমাকে সেই জায়গায় আবার পৌঁছাতে হবে। ভিক্টরের মুখে এরকম রাগান্বিত কণ্ঠের গলার স্বর শুনতে পেয়ে মিন্টু ধীর গতিতে মৃদু কণ্ঠে বলে ওঠে, ভাই
আপনাকে রাকিব এতক্ষণ সাইবারের কথা বলেছে, আর আমি বলবো একটা চমৎকার খবর, আপনি শুনলে নিজেও অবাক হবেন। আপনাদের কোম্পানির যে ম্যানেজার আছে তার ছেলে হচ্ছে রকি। হোয়াট আর ইউ ক্রেজি ম্যান, এটা কি করে সম্ভব? জি ভাই, এটাই বাস্তব। ও আপনাকে মিথ্যা বলেছিল আপনাদের কোম্পানিটা হাতিয়ে নেওয়ার জন্য, আর সে এখন দেশের বাইরে আছে। তবে তার ছেলে রকি দেশের ভিতরে আছে এবং ষড়যন্ত্র করছে আপনাদের বিরুদ্ধে, আর তারা এখন মৌলভীবাজারে আছে। আপনি চাইলে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে পারেন।